স্কুলে বলতে 11-12 বা কলেজে হুম। ঢুকেছে, এদেরই বেশিরভাগ ফোন আসে। কি ফোন? যে আমাদের অনেকদিন ধরে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে, হুম। এখন আমাকে পাত্তা দিচ্ছে না, আমি এবং যে সেই যে সম্প্রদায় থেকে বিলং করে, সেই সম্প্রদায়ে কি হয়, ধরো আমি তোমাকে দীক্ষা দিচ্ছি, আমার নামও লেখা থাকবে, তোমার নামও লেখা থাকবে, যে আমি তোমাকে দীক্ষা দিই। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতাতে হাতে গোনা 5 থেকে 6 জন আছে, কিন্তু তারা কেউ টাকার জন্য কাজ করবে না। আমি একজনকে ফোন করি যে দেখি 101 টাকা বা 301 টাকায় যে বশীকরণ করছে, কি এমন করছে। তো ফোন করার পরে তাদের কাছ থেকে রিপ্লাই আসে, আপনি যেটা দক্ষিণা দিচ্ছেন এটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন। এখনকার দিনে বিশেষ করে হচ্ছে মানে 1994 সালের পর থেকে মারণ ক্রিয়া করার মতো কেউ এখন এক্সিস্ট করে না। আমরা সবসময় দেখি ট্রামে বাসে অনেক জ্যোতিষীদের নাম 201 টাকা, 101 টাকা, 501 টাকায় বশীকরণ সম্ভব, কিন্তু সেটা কি সত্যি তাই? ফোন করার পর কি আমরা অন্য কিছু শুনতে থাকি? আমরা অনেকেই জানি না সেটা কতটা সত্যি কথা, কতটা মিথ্যে কথা। কিন্তু আজকে আমাদের যে পডকাস্টটা হচ্ছে সেখানে আমরা কিন্তু সব কিছু আপনাদের সামনে তুলে ধরেছি। বশীকরণ কিন্তু এখন আর হয় না। বিশ্বাস হচ্ছে না? আজকে আমাদের যে গেস্ট আছেন মহারাজ সপ্তদীপানন্দ, তিনি আমাদেরকে বলবেন, আমার দাদা হয় তিনি, দাদা আমাদেরকে আজকে বলবে যে আজকে যে তন্ত্র যে কি বিজনেস করছে, বান মারার যে একটা পদ্ধতি, বা শ্মশানে গেলে কি ধরনের তার এক্সপিরিয়েন্স, সত্যিকারের যারা জ্যোতিষীদের আমরা দেখি নানান জায়গায় নানানভাবে পোস্টার, তারা কতটা ফেক, কতটা ভালো কাজ করছে, পুরো বিষয়টা নিয়ে আজকের এই পডকাস্টটা। কিন্তু তার সাথে কিছু কিছু জায়গার ঘটনা আছে, ধানবাদের ঘটনা আছে, আপনার দেরাদুনের ঘটনা আছে, তারপর আমাদের এই পশ্চিমবঙ্গে থাকা অনেক মানুষের ঘটনা আছে, অনেক বড় ঘটনা। 2 ঘন্টার কাছাকাছি এই পডকাস্টটা হবে। কিন্তু আপনারা যেভাবে দাদা আমাদেরকে মানে কে পডকাস্টের সাথে কানেক্ট করেছে, সেই নাম্বারটা অবশ্যই ব্লিঙ্ক করছে। আপনারা জানেন কি করতে হবে, প্রমোশনাল কাজ করতে গেলেও ফোন করতে হবে, এবং আমাদের এখানে এসে যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে কিছু পৌঁছে দিতে, তার জন্য ফোন করতে হবে। আর এই কথা বলা বা আমার এই ইন্ট্রোটা শেষ হওয়ার পর থেকে কিন্তু তার নাম্বারটা বাঁদিকে থাকবে। আপনারা কথা বলবেন, ভালোবাসবেন কে পডকাস্টকে, আর ডাইরেক্ট দাদার কাছে। কেমন আছো দাদা? ভালো আছি। আর আমরা অনেক দিন আগে একটা সব সাধনা তোমার একটা ঘটনা ছিল, সেখানে তন্ত্রের অনেক বিষয় ছিল, কিন্তু আজকে আমরা সেরকমভাবে লোককে বোঝাবো না তন্ত্র কি, কারণ অনেকে কাজ করে গেছে। আজকে আমরা তোমার কাছ দিয়ে প্রথমেই একটা বশীকরণের ঘটনা শুনবো। বশীকরণ তো সত্যি কথা বলতে গেলে আজকেকার দিনে বেশিরভাগই খারাপ কাজের জন্য মানুষ বশীকরণ করছে, হুম। কিন্তু বশীকরণ অ্যাকচুয়াল বশীকরণ করানো হয়েছিল হুম। যে আমার সাধনা যখন আমি করছি, সাধনা করার সময় জঙ্গলে বা পাহাড়ে অনেক রকম পশু পাখি আছে, হুম। ভয়ানক পশু পাখিও আছে, আবার নর্মাল সাপ ব্যাঙ এগুলোও রয়েছে। মানে মাংসাশী তৃণভোজী। নরভোজী আর হুম। মাংসাশী। তো যখন মাংসাশী বা নরভোজী যে প্রাণীরা আছে তারা যদি বেরিয়ে আসে বা সাধনার ক্ষেত্রে যদি আসে, সেখানে যে কোনো সাধকই থাকুক না কেন, তার যতই যাই থাকুক না কেন, প্রাণী তো মানবে না, না। কখনো মানেও না। এটা প্রকৃতির নিয়ম, এবং তারা হিংস্র হয়ে তাকে অ্যাটাক করবেই। বশীকরণ করা মানে যে টেকনিক, এই টেকনিকটা আবিষ্কার হয় এই সমস্ত ভয়ানক পশুদের বশ করার জন্য। এবং আমি অন্যকে বশ করার আগে এইটা আমাকে আগে নিজের উপরে অ্যাপ্লাই করে দেখতে হবে যে আমি আমার নিজের মনকে নিজের আয়ত্তে বা নিজের বশে রাখতে পারছি কিনা। যদি নিজের মনকে নিজের আয়ত্তে রাখি বা নিজের বশে যদি রাখতে পারি, তবেই আমি অন্য কাউকে বশ মানাতে পারবো। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আজকের দিনে দেখছি মানে এই ট্রেনে আসছি বা যে কোনো লোকাল ট্রান্সপোর্টে যাই না কেন,
বড় বড় ব্যানারে লেখা আছে যে 15 মিনিটের মধ্যে বশীকরণ, 2 মিনিটের মধ্যে বশীকরণ। একজন তো লিখে দিয়েছে মানে 1 মিনিটে হয়ে যায়। 101 টাকায় বশীকরণ। দক্ষিণা বাদ দাও, সে যে যেটা দক্ষিণার তার যেটা কাজের যা লাগবে সেই বুঝে সে দক্ষিণা নেয়। তো আমারই একটা মানে একটু গল্প বলছি একটা। তো এরকম এই পোস্টার দেখে আমি একজনকে ফোন করি, যে দেখি 101 টাকা বা 301 টাকায় যে যে বশীকরণ করছে কি এমন করছে। তো ফোন করার পরে তাদের কাছ থেকে রিপ্লাই আসে, আপনি যে যেটা দক্ষিণা দিচ্ছেন এটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন ফিজ, আপনারা এই টাকাটা দিলে আমরা ফোন ধরবো, আর কাজের খরচা রয়েছে 15,000, 20,000, 30,000, 50,000, এটা কাজের খরচা। 301 টাকা হচ্ছে আপনার রিচার্জের জন্য। এইরকম স্ক্যাম চলছে। এরকম স্ক্যাম চলছে। তো ফ্যান্টাস্টিক তো ব্যাপারটা। হ্যাঁ, এখন যেটা মার্কেট যেটা চলছে সেটাই বলবো। তোমার যদি বিশ্বাস যদি না হয় আমি একবার তোমাকে ফোন আমি করে লাইভ দেখবো। ডেমো দিতে পারি। না, আমি যদি একবার ফোন করে বলি যে এরকম এরকম ব্যাপার। না, তোমাকে লাইভ ডেমো দিতে পারি, যে যে কোনো, আমি বলছি না যে আমি নাম্বার দিচ্ছি তুমি করো, আমি বলবো না, তুমি র্যান্ডাম যে কোনো লোককে যারা এই যে বশীকরণ স্পেশালিস্ট বলছে যে 2 মিনিটে বশীকরণ করে দেবো, ফোন করো। যদি তোমাকে ওই 301 টাকায় যদি বশীকরণ করে দেয়, পরের দিন থেকে কাজ ছেড়ে দেবো। বাপরে বাপ, ভালো একটা বিজনেস বল এটা। মানে লাল কাপড় পরে নিলাম, একটু ইয়ে করে নিলাম, এখন সত্যি লোককে কথা বলতে বললাম। লাল কাপড়, কালো কাপড়, গেরুয়া কাপড় এগুলো কোনো মান ইজ্জত নেই, যার জন্য আমরা কি এখন বস্ত্র পরতে লজ্জা পাই। এই যে অন ক্যামেরায় যে আমরা আসছি, বস্ত্র পরে আসতে আমরা লজ্জা পাই। ঠিক আছে, বাইরে এই যে লাল কাপড়, গেরুয়া কাপড়ের লোককে দেখলে হুম। লোকে জুতো দিয়ে পিটায়। বাইরে একমাত্র কালো কাপড়ের এখনো তাও কিছু দাম আছে, কিন্তু এখন যা ভণ্ডামি শুরু হয়েছে কালো কাপড় নিয়ে, অনেকে আছে জীবনে কোনো গুরুর কাছেই যায়নি, আর কালো কাঠ দিয়ে নাদি পেঁচিয়ে কালো কাপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো একজন কিন্নর আখড়ায় গিয়ে চাদর চড়িয়ে এসে নিজেকে একদম শ্মশানের চলন্ত ভৈরব, তারাপীঠ মহাশ্মশানে। আমি হয়তো কথাটা মানে ভুল বলছি, তার আখ্যা হয়ে গেছিল তারাপীঠ শ্মশানের চলন্ত শিব। লোকে ডাকে। হ্যাঁ, লোকে ডাকে, এবং সে লোক বশীকরণ করতে 1,00,000 টাকার নিচে নেয় না। আমরা কিছু লোকেরা আছি, এখনো রয়েছি আমরা, যখনই আমাদের কাছে খবর এসছে লোকে তো কাজ পায়নি, যার থেকে 1,00,000 টাকা নিয়েছে বশীকরণের, কাজ পায়নি, আমাদের কাছে রিপোর্ট করেছে। এবার আমাদেরকে রিপোর্ট করলে তো হয় না, আমাদের মানে আজকে রিপোর্ট করছে, আমাদের হেড অফিসে জানাতে হয়, বা আরও যারা রয়েছে তাদেরকে জানাতে হয়। আমরা যখন করি পুরো টিম ওয়ার্ক। এবং সে যে গুরুর নাম বলেছে যে আমার ইনি গুরু হয়, এবং যে সেই যে সম্প্রদায় থেকে বিলং করে, সেই সম্প্রদায়ে কি হয়, ধরো আমি তোমাকে দীক্ষা দিচ্ছি, আমার নামও লেখা থাকবে, তোমার নামও লেখা থাকবে, যে আমি তোমাকে দীক্ষা দিয়েছি। তার গুরুর কোনো লেখাই নেই যে তাকে দীক্ষা দিয়েছে। আর সেটা কি এক্সিস্ট করে সেই গুরুটা? না, গুরু মারা গেছেন, ওকে। এবং যেদিনকে মারা গেছেন এই ভণ্ড লোকটা গিয়ে তাকে মাটি দেয়, মানে আমাদের তো সমাধিস্থ করতে হয়, এই এই লোক গিয়ে মাটি খুঁচে তাকে সমাধি দিয়ে তার যা ক্রিয়াকলাপ আছে সেটুকু করেছে। তাও সেখানে লোকের থেকে টাকা পয়সা নিয়েই করেছে, নিজের থেকে তো আর করেনি পুরো। করে টোরে নিয়ে এই লোক এখন মানে কি বলবো, তারাপীঠ শ্মশানে সেই নাকি সব কিছু। তা কয়েকদিন আগে এই অমাবস্যা চলাকালীন আমাদের তো সব মিট আপ হয় কামাখ্যাতে বেশিরভাগই। তো কামাখ্যা মিট আপে তার প্রসঙ্গ উঠেছে, উঠে ডাইরেক্ট তাকে ফোন করা হয়, তাকে জানতে চাওয়া হয় তার
মানে পঞ্চ অভিষেকের পঞ্চগুরু কারো নাম সে উল্লেখ করতে পারছে না। থাকলে তো উল্লেখ করবে, পয়েন্ট হচ্ছে এটা, থাকলে উল্লেখ করবে, না থাকলে কে কাকে চেনে। তো এখনকার দিনে এসে দাঁড়িয়েছে যে বেশিরভাগই কাপড় পরে ভণ্ডামি। আমাদের তো ওয়েস্ট বেঙ্গল তো স্ক্যামের পুরো ভরেই গেছে। একদমই। তাহলে একটা ঘটনায় ঢুকি তাহলে আমরা, তোমার হ্যাঁ। সলভ করা। তাও বশীকরণ জিনিসটা হচ্ছে মানুষের উপরে তো অ্যাপ্লাইয়ের জন্য তো প্রথমে করা হয়নি, না। এইটাকে অনেক চেঞ্জেস এসছে। Okay. চেঞ্জেস এসে এসে এই মানুষের উপরে যে বশীকরণ করা হয় এইটা শুরু হয়েছে 1642 সালে। 1642 সালে একজন সাধক ছিলেন। সেই সাধক কি করেন যে মানুষের তো এত সমস্যা হচ্ছে কেন, আমাদের যারা আমরা এই সাধন পন্থায় যারা আসি, আমাদের কথাই হচ্ছে যে জীবন মানুষের ভালোর জন্য উৎসর্গ করব, খারাপ কোনো কিছু করব না। তো সেইখানে তিনি কিছু চেঞ্জেস এনেছেন, যেটা যেটা বললাম যে বশীকরণ আগে করা হতো বন্য প্রাণীদের উপর, সেখান থেকে মানুষের উপরে কীভাবে করা যায় সেটা উনি তৈরি করেন। এবার সেখানে করতে গেলে একটা মানুষকে একটা নির্দিষ্ট পজিশন দিয়েছে, সেই পজিশন যতক্ষণ সেই মানুষ না যাবে ততক্ষণ তার ক্ষমতা নেই বশীকরণ করা। তো সেই পর্যায়ে আজকের দিনে দাঁড়িয়ে কলকাতাতে হাতে গোনা 5 থেকে 6 জন আছে, কিন্তু তারা কেউ টাকার জন্য কাজ করবে না। তাদেরকে যদি মানে বলা হয় যে আমি কয়েক কোটি টাকা দিচ্ছি আপনি করে দিন, করবে না। কেন? যে মানুষটার উপর আমি বশীকরণ ক্রিয়া করব, ফার্স্টে তার ব্রেন হ্যামারেজ হবে, কয়েকদিন পরে গিয়ে দেখা যাবে তার নার্ভের রোগ চলে এসছে। আজকের দিনে দেখবে মানে বেশিরভাগই যারা এই যে বলছে বশীকরণ ক্রিয়া করায়, বশীকরণ ক্রিয়া করে, যার উপরে করাচ্ছে কয়েকদিন পরে তার খোঁজ নিয়ে দেখবে কজনের আছে প্রবলেম। বশীকরণ করা মানে হচ্ছে ব্রেনটাকে এক প্রকার নিজের কন্ট্রোলে আনা, যে আমি যেটা বলবো সে বাধ্য সেই জিনিসটা শুনতে এবং সেই কাজটা করতে। আজকের দিনে কেউ সেটা করাতে পারে না। হ্যাঁ, সাময়িক কিছু করানো যায়, যে মানে যেটা বাস্তব আমি সেটা বলছি, যে যখনই আমাদের কাছে ফোন আসে ফার্স্টেই হচ্ছে বেশিরভাগই হচ্ছে স্কুল, যারা স্কুলে পড়ছে বা কলেজে, স্কুলে বলতে 11-12 বা কলেজে ঢুকেছে, এদেরই বেশিরভাগ ফোন আসে। কি ফোন? যে আমাদের অনেকদিন ধরে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে, এখন আমাকে পাত্তা দিচ্ছে না, আমি বশীকরণ করাতে চাই। এটা একটা গেল। দ্বিতীয় আমাদের কাছে যেটা আসে, আমি বিবাহিত কিন্তু আমার না আরেকজনকে ভালো লাগে, আমি চাইছি আমার বউ আমার কন্ট্রোলে থাকুক এবং যাকে আমার ভালো লাগে সেও আমার কন্ট্রোলে থাকুক। মানে মানুষের চিন্তা ভাবনাগুলো আমি তুলে ধরছি আগে, ঘটনা পরে আসছে। এবার আরেকটা আছে, যে আমার মোটামুটি অনেককে ভালো লাগে, আমি বিয়ে করতে চাই না, কাউকেই বিয়ে করব না, কিন্তু যে কজনকে ভালো লাগে আমি সবাইকে একসাথে নিয়ে থাকবো, বলতে গেলে ভোগ করবো, আমি ভোগ করব। তাহলে এই যদি মানুষের চিন্তা ভাবনা হয়, আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ যদি সুষ্ঠু সাধক হয় তার এই কাজ করা উচিত? মানে এটা আমার তোমার কাছে প্রশ্ন। না, সে তো চাইবেই না যে এটা করি আমি। না, তুমি তো একজন সাধারণ মানুষ, তা আমি তোমাকে যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নের পরে তোমার কি মনে হয় যে করা উচিত, কাজ করে দেওয়া উচিত এদের? না, সেই হিসাবেই বলছি, মানে আমি অনেক সাধককে দেখি, তুমিও যেমনি বলছো যে তুমি এরকম কাজ করো না, আমিও অনেককে শুনছি না এটা করা উচিত না, কারণ এটা ব্যাকফায়ার আছে একটা। ব্যাকফায়ার বলার থেকে মেইন হচ্ছে যার উপর আমি করছি তার নার্ভ সিস্টেম অকেজো হয়ে যাবে কয়েকদিন পর থেকে। তার মানে যদি এমআরআই যদি করা হয়, এমআরআই তো ধরা পড়বে তার নার্ভ অকেজো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যদি কাজ যদি না লাগে
তার ব্যাক রিটার্নটা তো আমার কাছে আসবে। এবার যারা করতে ভয় পায় যে ব্যাক রিটার্ন আসবে, তার মানে তারা কাজ অর্ধেক জানে, অর্ধেক জানে না। কিন্তু কাজ যদি তুমি সঠিক জানো, কোনো দিন কোনো কাজ ব্যাক আসে না। এটা পরে বলবো, একটা ঘটনা আছে, মানে এটা বলতে পারো যে আমাদের ঘটনা বা মহাভারতের একটা ঘটনা হয়েছিল এরকম। সেটা পরে আমি অন্য কিছুর সাথে আমি রিলেট পেলে আমি বলবো, কিন্তু এখনো পর্যন্ত রিলেট পাইনি, বলছি না, পরে বলবো। কিন্তু এইভাবে কোনো দিনই কাজ করা উচিত নয়। হ্যাঁ, এই যে 301 টাকায় 501 টাকা 101 টাকায় যে বশীকরণ হচ্ছে, এগুলো কোনোদিন বশীকরণ নয়। এবার বশীকরণ ধরো আমি, হ্যাঁ, অনেকদিন ধরে মানে যেগুলো আমরা হচ্ছে সান্ত্বনা পুরস্কার দেওয়ার মতো করে থাকি। কিরকম? কারোর ব্রেন কিছু কন্ট্রোল করবো না, অনেকদিন ধরে ধরো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করি যে আমরা আগে দেখি যে তুমি মানুষটা কিরকম। যদি মনে হয় যে তুমি জেনুইন বা তুমি একজনকে যার সাথে যোগাযোগ নেই তাকে নিয়েই তুমি জীবন কাটাতে চাইছো, তবে গিয়ে আমরা কাজ করবো, নচেত ওই টাকার লোভে পড়ে আমরা কোনোদিন কাজ করি না। যদি জেনুইন দেখছি জেনুইন সমস্যা, সে কথাবার্তা বলছে না, কিছু একটা কাজ আছে বশীকরণের মতনই, কিন্তু ওটা পুরোপুরি বশীকরণ নয়, এটাকে বলা হয় সম্মোহন। তাতে কি তোমার মানে শরীরে কোনো এফেক্ট পড়বে না, এবং সে আমার যেটুকু দরকার সেইটুকু কাজই সে করবে। এই সম্মোহন করে তাকে বাধ্য করা হয় যে সে আসুক বা দেখা করুক, না হলে ফোন ব্লক খুলে ফোন করুক, এইগুলো এখন করা হয় যারা জেনুইন আছে। কারণ সেম জিনিসটা অনেকে আমাকে বলেছে কিন্তু এখানে পডকাস্টে, যে আমরা যখন কোনো সম্পর্ক ঠিক করতে যাই, তো এই জিনিসগুলোই কিন্তু প্রথমে হয়, তারপর আস্তে 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 না, বশীকরণ কোনোদিন, আমি মনে করি বশীকরণ কোনোদিন করা উচিত নয়। না, তুমি যেগুলো বললে না যে ফোন করা, SMS এ, এইগুলো কিন্তু সত্যি তারাও বলছিলেন, অনেকে বলছিলেন যে বশীকরণে প্রথমে এটা হবে, তারপর আস্তে আস্তে এটা আমাদেরকে ভুল দেখানো হয় বা ভুল বোঝানো হয়। এটা পুরোটাই হচ্ছে সম্মোহন ক্রিয়া। সম্মোহন ক্রিয়া? হ্যাঁ, এই সম্মোহন ক্রিয়ার মাধ্যমে এগুলো করানো হয়। এইগুলো যখন আমি করাচ্ছি, তার মানে কি, সেই যে লোকটা আমার সাথে কোনো কন্ট্যাক্টই রাখছে না, সে যদি ব্লক খুলে আমার সাথে যদি কন্ট্যাক্ট করে, তখন তো সে আমার সাথে কথা বলছেই। তাহলে তুমিও জানো কি যে না, বাবাজিকে কাজ দিয়েছি, বাবাজি আমার একদম বশীকরণের সলিড কাজ করে দিয়েছে, বশীকরণ হয়ে গেছে। কিন্তু এই কাজের এফেক্ট হচ্ছে খুব বেশি 3 মাস। যে কোনো সম্মোহন ক্রিয়া 3 মাসের বেশি থাকে না। তোমার যদি ভালোবাসা যদি সত্যিই হয়, তাহলে সে 3 মাস পরে টিকবে। আর যদি মানে তুমি যদি নিজে যদি ফেক হও, তাহলে টিকবে না। কেন? একটা মানুষকে সারা জীবনের মতো তো সম্মান করে রাখা সম্ভব না, উচিত না, উচিত না, উচিত না। কেন? যতক্ষণ আমি সম্মান করে রাখবো, যেইটুকু করছি তার জন্য ব্রেনের একটা পার্টিকেলসকে আমরা ড্যামেজ করাই। সেই ব্রেনের মানে যেটা ধরো, এই হরমোনের তো অনেকগুলো নাম আছে, এগুলো মেডিকেল টার্মসে বুঝাতে গেলে অনেক কথা হয়ে যায়, তো আমি মেডিকেল টার্মসে যাবো না। আমাদের যে ধরো হ্যাপি হরমোন একটা আছে, তো হ্যাপি হরমোনটাকে আমরা রিডিউস করানোটা বন্ধ করে দিই ওই টাইম। এবং যেটুকু রিডিউস হবে, যতক্ষণ আমি কাজটা করছি ওই টাইমে আমি হ্যাপি ফিল করবো, নচেত করবো না। তাহলে যদি আমার ব্রেনে যদি এই সিস্টেমটা যদি ঢুকে যায়, তাহলে কি হলো? আমার সম্মোহনটা কাজ করছে। এই করেই এখন করানো হয়। এবার আসি হচ্ছে ইয়েতে, মানে ইনসিডেন্ট যদি আমি বলতে যাই, আজকেকার দিনে বশীকরণ এখানে হয় না। তা আমার ফেক ইনসিডেন্ট মানে বলারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু সম্মোহনে এরকম দেখেছি, যদি উল্টোপাল্টা যদি কিছু করে, সে পুরো পাগলও হয়ে যায়, মিসম্যাচে পুরো পাগল হয়ে গেছে, এবং এতটা পরিমাণে
তার মেন্টাল পরিস্থিতি খারাপ হয়ে গেছে, সে একজন ভালো সরকারি চাকরি করতো, চাকরি মাঝখানে ভলেন্টারি রিটায়ারমেন্ট দিয়ে চলে এসছে মেয়েটি। মেয়েটা একটা মেয়ের উপরে করানো হয়েছিল এটা, এবং সে ওই রিটায়ারমেন্ট অ্যাপ্লাই করে, মানে দেখো নোটিশ পিরিয়ড তো থাকে, নোটিশ পিরিয়ডের মধ্যে সে কি করে 15 দিনের জন্য রাজস্থানে চলে যায় সেই ছেলেটার কাছে, মানে যে কাজটা করেছে সেই ছেলেটার কাছে গিয়ে 15 দিন থাকে, 15 দিন পরে ব্যাক করে। যখন ব্যাক করেছে তখন বাড়ির লোক আমার কাছে খবর দিয়েছে যে এরকম ব্যাপার, এরকম 15 দিন ধরে বাড়িতে নেই। তো দেখলাম যে কোথায় আছে, কী ব্যাপার, বাড়ির লোককে বললাম, বাড়ির লোকও বুঝলো। এবার বাড়ির লোক আমার কথা শুনেছে একটাই কারণে, ওরা আবার পুলিশের ট্র্যাকিং করিয়েছিল, এবং আমি যে স্পটে বলেছি পুলিশ ট্র্যাকারও সেই স্পটেই পেয়েছে যে এই স্পটেই আছে মেয়েটি, এবং ওখানে আরও যারা রয়েছে সেই তাদেরও ট্র্যাক করে পেয়েছে। 15 দিন পরে যখন ফিরে আসে আমার কাছে নিয়ে এসেছিলো মেয়েটিকে, তো তখন দেখছি তার পুরো মানে মুখ চোখ অন্যরকম চেঞ্জ হয়ে যেটা হয়েছে, মানে পরে গিয়ে দেখছি ওটা কোনো মানে সম্মোহন ক্রিয়াই তার উপরে করা হয়। ওরে এখনকার লোকে কি করে, মোটামুটি দেখো 1 বছর 1.5 বছর যদি তন্ত্র লাইনে যদি কেউ থাকে, আর কেউ যদি একটু মানে কোনো ধরো জঙ্গলে বা পাহাড়ে যদি সাধনা করে, সাধন সিদ্ধি তো পরে, আগে প্রেত সিদ্ধি আসে। ও আগে প্রেত সিদ্ধি করে সাধন সিদ্ধি করে? প্রথমে বিভিন্ন রকম প্রেতের সিদ্ধি লাভ হয়, সেই প্রেত সিদ্ধি থেকে সেই কি করে প্রেত চালান করে মানে ব্রেন কন্ট্রোল করিয়েছে, লোকে বুঝছে ক্রিয়া হচ্ছে। কিন্তু মানে এটা হয়তো বলবে যে আজগুবি গল্প, আমার মন্দিরে, মানে সেটা তুমি আমার ব্যারাকপুরের বাড়ির মন্দির বলো আর কাশীর যে মন্দির প্রতিষ্ঠা করেছি সেটাই বলো, দুটো মন্দিরেই কোনো দিন কোনো এই প্রেতের প্রবেশ ঘটে না। যখন সেই লোকটাকে যখন নিয়ে আসছে, আমি বাড়ির বাইরে দেখছি একরকম, বাড়িতে ঢুকালো সে দেখছি পুরো চেঞ্জ, মানে যেরকম সে স্বাভাবিক যেরকম ছিল সেরকম। এবং যে স্পিরিটটাকে পাঠিয়েছে আমি পুরোপুরি নোটিস করতে পারছি যে স্পিরিটটা আমার দরজার যে এন্ট্রান্স, এই এন্ট্রান্সের সামনে দাঁড়ানো, মানে বেরালেই আবার ধরবে। তো দেখে ডেকে এবার সেখান থেকে প্রতিকার কিছু করা হয়েছে, প্রতিকার করে যে প্রেতটা এসেছিলো তাকেও রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে। রেখে গিয়ে জানতে পারলাম পরবর্তী ক্ষেত্রে যখন যে লোক ক্রিয়া করেছে তাকে যখন ফোন করা হলো যে আপনি এইভাবে কেন করলেন, তখন সে বলছে যে আমার ব্যাপার, আমি যেভাবে করি, মানে সে আমার কাছে এসছে প্রতিকার চাইতে, আমি যেভাবে পেরেছি আমি করে দিয়েছি। কিন্তু এই যে ক্রিয়াটা করেছে, এই ক্রিয়ার জন্য মেয়েটা তো পুরো জীবন নষ্ট হয়ে গেল। মানে একটা রেপুটেড সরকারি চাকরি করছে, সে ছেড়ে দিয়ে চলে আসছে, তার মানে তার পুরো জীবনটাই শেষ। কপাল ভালো ছিল যে নোটিশ পিরিয়ডের মধ্যে ছিল, আর আমার কাছে যেদিনকে এসছে তখন হয়তো 20তম দিন তার নোটিশ পিরিয়ডে, তাকে দিয়ে একটা সরি মেসেজ করিয়ে, এবং সেটা মানে যেভাবে চ্যানেল মাধ্যমে যেতে হয় সেই চ্যানেল মাধ্যমে ওই রিটায়ারমেন্ট ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে রিকুইজিশন ক্যান্সেলের জন্য। দেওয়ার পর তার রিকুইজিশন ক্যান্সেল হয় এবং সে এখন পর্যন্ত চাকরি করছে। সুস্থ সে এখন অনেকটা? তাকে সুস্থ তো ওই দিনই করে দেওয়া হয়েছে, প্রেত চ্যালেঞ্জে ছিল, প্রেতটাকেই আর তুলে নেওয়া হয়েছে ওর উপর থেকে, এমনি সুস্থ। তুমি এটাকে বশীকরণ বলছো না, বলছো সম্মোহন? ক্রিয়াটা অ্যাকচুয়ালি সম্মোহন, বশীকরণ এখন হয় না। বশীকরণ মানে হচ্ছে তোমাকে যদি এখন সামনে দাঁড় করাই, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এরকম পাওয়ার? এরকম পাওয়ার। আর সম্মোহন মানে হচ্ছে ধরো আমি তোমাকে বললাম, মানে বশীকরণটা হচ্ছে অর্ডার, ওকে, আর সম্মোহনটা হচ্ছে আমি তোমাকে বললাম তুমি এটা তোমাকে করতে হবে।
মানে অর্ডার নয়, এটা হচ্ছে রিকোয়েস্ট, করতে হবে। বা তোমার যদি মন চাই যে তুমি করবে, তাহলে করলে। আর যদি মন যদি না চায়, তাহলে করলে না, কিন্তু ওটার জন্য তোমার ক্ষতিটা তোমার হচ্ছে। দাদা আমরা তো এবার জানলাম বশীকরণ। এবার আমি তোমার কাছে একটা জিনিস বা একটা যেটা তন্ত্রের মধ্যে রয়েছে মারণ ক্রিয়া। এই মারণ ক্রিয়াও কি সেম ওই প্রাণীদেরকে আটকানোর জন্য বা এরকম কারোর জন্য কি মারণ ক্রিয়া ইউজ হতো? না, মারণ ক্রিয়া অ্যাকচুয়ালি, মানে বলছি অন ডিসক্রাইবিং করাটা বেটার। মারণ ক্রিয়া অ্যাকচুয়ালি ছিল যখন কোনো তান্ত্রিক মনে করবে যে আমার সবাসন দরকার, বা ধরো কোনো আমি একটা দেবী মূর্তি প্রতিষ্ঠা করব, সেখানে আমার একটা মৃতদেহ আমাকে বসাতে হবে নিচে, মানে বেদির মধ্যে সব মৃতদেহ থাকবে। এবার দেখো, আমি আজকে চাইলে তো আজকে কেউ মারা যাচ্ছে না, বা একদম নিখুঁত কোনো ডেড বডি আমরা পাই না, মানে কোনো না কোনো রোগ নিয়ে এসে মারা যাচ্ছে, হয় হার্ট অ্যাটাক, না হলে দেখা গেল প্রেশার ফল্ট করে মারা যাচ্ছে, বা সুগার ফল্ট করে মারা যাচ্ছে, কোনো না কোনো সিমটম থাকছে। মারণ ক্রিয়া করলে যেটা হয়, তোমার শরীরে কোনো উপসর্গ থাকবে না, কোনো রোগ থাকবে না, একদম নিরোগ এবং নিখুঁত তুমি ডেড বডি ট্রান্সফার হয়ে যাবে। ছেলে বা মেয়ে যে কোনো হতে পারে। ছেলে মেয়ে যে কোনো, বা মানে এখন যদি বলো যে কিন্নর কিন্নর, সেটা সেই সাধকের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে কিছুটা। কেন কিন্নরকে মেরে ফেলা, তোমাকে সেই লেভেলে সাধক হতে হবে। বাপরে। ঠিক আছে, তো এমনি ছেলে মেয়ে যদি সাধারণ হয় কোনো ব্যাপার না। হুম। তো সেই আসন তৈরি করার জন্য সবের দরকার, এবার সব তো পাওয়া যেত না তখনকার দিনে। এবার একদম নিখুঁত সব পেতে গেলে এই মারণ ক্রিয়া করে তাকে মেরে তারপরে সেই আসনে দেওয়া হতো। তারপরে এই জিনিসটা আস্তে আস্তে মানুষের হিংস্রতায় পরিণত হয়, মানে যত পরিবর্তন হচ্ছে, যে আজকে আগেকার দিনে কজন তন্ত্র সাধনা করতো, এখন কজন করে, যদিও এখনো রেয়ার। সাধনা যারা করছে, ভালো যারা করে তারা রেয়ার, লোক তো এখন বেড়ে গেছে, লকডাউনের পর থেকে না, তারা না, বেড়ে সেটা গেছে বলছি না। তন্ত্র এইসব। যারা প্রপার হুম কাজ করে তারা এখনো পর্যন্ত এক্সিস্ট করে, কিন্তু এখনো পর্যন্ত রেয়ার। হুম। হাতে গোনা তুমি 3-4 জন পাবে, তার বেশি পাবে না, যারা সঠিক কাজ জানে বা সঠিক কাজ করে। আর মানে যদি স্প্যাম ভাবো বা স্ক্যাম যেটাই বলো, এখন তো মানে লকডাউনের পরে তো আরো বেড়ে গেছে। হুম। মানে ওখানে কোনো সংখ্যাই নেই যে কতজন বলবো। যদি মারণ করতে হয়, মারণ এখন হয় না। এবং একটা দেখবে একটা সময় দেওয়া রয়েছে আমাদের কলিযুগের মধ্যপ্রস্থ, আমরা এই এখন যারা চলছি কলিযুগের মধ্যপ্রস্থে আমরা চলে এসেছি। তাহলে মধ্যপ্রস্থে মারণ ক্রিয়া কোনো এফেক্ট নেই, এটা যারা তন্ত্র শাস্ত্র পড়ছে তারা ভালো করে জানে যে মারণ ক্রিয়ার কোনো এফেক্ট নেই। এটা কন্ট্রোভার্সিয়াল হচ্ছে না? তুমি যে কথাটা বলছো, তুমিও তো কাজ করছো, তো এবার যদি কারোর উপর মারণ ক্রিয়া, তারা যে বলে যে আজকালকার দিনে যে বিজনেসটা চলছে, কথাটা তুমি মানে একদম পয়েন্টেড কথা বলে, বিজনেস চলছে, হুম, ঠিক আছে, মারণ নিয়ে বিজনেস, এটা কি বলবো, মানে একরকম ব্যবসা হয়ে গেছে। মানে ধরো তোমার সাথে আজকে আমার বনিবনা হচ্ছে না, গেল কোনো বাবাজির কাছে, একে মেরে ফেলো, তাতে তোমার এখন যদি তুমি বলো যে আমার 5 লাখ টাকা লাগবে, তাই দিতে রাজি। এরকমও লোক আছে। মানে আমাকে একজন ফোন করে বলছে যে আমার বলছে যে আমার ভাইয়ের নামে কিছু সম্পত্তি আছে, ভাইয়ের কোনো ছেলেপুলে নেই, তো সে যদি মরে যায় এই সম্পত্তিটা আমার হয়ে যাবে। আজ মরে গেলে কেন হবে, তাহলে আপনি ইয়ে করুন, মানে তাকে দেখাশোনা করুন, দেখাশোনা করলে সে তো এমনিই দেবে আপনাকে, তাকে তো মানে মেরে ফেলা তো কোনো দরকার নেই সম্পত্তির জন্য। তা যদি এরকম এখন চলে আসে, কি করা উচিত?
একজন আমার কাছে একটা ফোন এসে, শোনো ভালো কথা, বলছে আমার প্রেমিকা অন্য একটা ছেলেকে মানে পছন্দ হয়েছে, ওই ছেলেটাকে মেরে ফেলুন এবং প্রেমিকা যাতে আমার জীবনে আবার ফিরে আসে সেই ব্যবস্থা করে দিন। এগুলো করা উচিত? মানে মানুষের রিকোয়ারমেন্টটা এখন এমন হয়ে গেছে, কিছু হলেই আপনি মেরে ফেলুন, কিছু হবে না মেরে ফেলুন। যখনই তার এক্সপেক্টেড কাজ যখন হচ্ছে না, তখন বলবে কাজই জানে না, কাজ করে না। মানে মানুষের এক্সপেক্ট হচ্ছে সে মরে যায়। আর এখনকার দিনে বিশেষ করে হচ্ছে মানে 1994 সালের পর থেকে মারণ ক্রিয়া করার মতো কেউ এখন এক্সিস্ট করে না। 1994 সালে কে ছিলেন লাস্ট? তার নামটা রিভিল করা যাবে না অন ক্যামেরা। কেন? তোমার কি গুরুদেব তিনি বলতে গেলে? গুরু মানে গুরু বলাটা ভুল, কিন্তু যদি আমি বলি যে আমার গুরুকুলের সে সম্পর্কিত, ওকে, সেটা বলা যেতে পারে। মানে 1994 পর আর মারণ হচ্ছে না? হচ্ছে না। যারা করছে, টাকা নিচ্ছে, তারা কি করছে? বান মারছে। বান মারা আছে এখন? আর কিচ্ছু না। বানের মধ্যে আছে মানে 8 রকম বান রয়েছে, তার মধ্যে একটা বান আছে যেখানে পুরো মারণ হবে না, কিন্তু তোমার ড্যামেজ হবে, ধরে নাও 60% ড্যামেজ তোমার হবে। হাত পা বাদ হয়ে যেতে পারে এরকম? হাত পা কেটে বাদ হয়ে যেতে পারে, কোমরের নিচ থেকে কেটে বাদ হয়ে যাবে। বেঁচে থাকবো কিন্তু বেঁচে থাকবে কিন্তু মরবে না। আর বাদ বাকি মানে অঙ্গহানি হবে। আর মারণ মানে হচ্ছে ধরো আমি তোমাকে এখন করছি, আমি যে টাইমে কাজটা করব, মানে মারণে একটা বিশেষ ক্রিয়া রয়েছে, ক্রিয়াটা করার সেকেন্ডের মধ্যে তোমাকে ডেড। মানে কি করে মানে এতটা পাওয়ারফুল? তো মানে মারণ তো এরকম ভাবেই হতো আগে, এতটা পাওয়ারফুল এখনো এইভাবেই হয়, যারা করে এখনো করে। 1994 পর থেকে আর কেউ করে না, যারা করে এসছেন এইভাবেই করেছে, সেকেন্ডের মধ্যে মারণ। মানে মারণের তো আর অন্য কোনো অর্থ নেই। মানে ধরো তুমি মারণ ক্রিয়া আমার কাছে করাতে এসছো, মারণ ক্রিয়া করালে তার অ্যাক্সিডেন্ট হলো, হাত পা ভাঙলো, বেঁচে রয়েছে, এটাকে কি বলে? তো হলো না তো মারণ ক্রিয়া তো হলো না। না, মারণ মানে তো মরে যাও একেবারে। মারণ যদি, এটাও তোমাকে বলি, সাধক যদি সেরকম পর্যায়ের হয় তার ক্রিয়াও করতে লাগবে না, দৃষ্টিতে মারণ হয়ে যায়। মানে সে যদি একটা পরিচিত লোক হয়, দৃষ্টিতে মরে যায়। এরকম হয়েছে, মানে আমি একজনকে দেখেছি। মানে ওনার ব্যাপারে একটু বলো না, মানে ওনার একটা কৃতিত্ব বা সাধকের ব্যাপারে বলছি। সাধকের ব্যাপারে ওনারই কোনো সলভ করা কোনো কিছু? সলভ না, মানে এরকম ক্রিয়া, ক্রিয়া মারণ ক্রিয়াই বলছি। মানে উনি পুজো করতে বসেছেন, এবার কি দেখো আমাদের আগেকার দিনে যারা ছিলেন বেশিরভাগই দাড়ি জটা রাখতেন, ঠিক আছে? তো ছেলেটা এসে বলছে কাকে নিয়ে এসছেন, একটা পাগলকে ধরে নিয়ে এসছেন রাস্তা থেকে, মানে তার মানে বসন সেরকম নয়, ঠিক আছে, ছেঁড়া ভোড়া কাপড় পরা, ধুলো মাখা বা ছাই বস্ত্র মাখা, বলছে একটা পাগলকে ধরে নিয়ে এসছেন পুজো করাতে, আপনার কি পুজো হচ্ছে? এগুলো তো ভণ্ডামি করছেন আপনারা। সে খালি একবার দেখলেন, ছেলেটাকে একবার দেখলেন যে ছেলেটা কে, চেনেও না জানেও না কিচ্ছু না, কোনো তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু সে তাকে অপমান করেছে, মানে একটু ক্রূর দৃষ্টি বলে না, ক্রূর দৃষ্টিতে তার দিকে তাকালো। এবং সেই ছেলেটা বাড়িতে এসছে, ওখান মানে পুজোর ওখান থেকে বাড়িতে এসছে, বাড়িতে এসে মাকে বলছে মা তুমি লুচি তরকারি বানাও। তরকারি বলতে ওই সাদা আলু যে তরকারি হয়, মানে আলু দিয়ে
কালো জিরে দিয়ে যে তরকারি হয়, বলছে ওরকম একটু তরকারি বানাও আর লুচি বানাও, আমি একটু আসছি। এই আসছি বলে সে গাড়ি নিয়ে, তুমি চিনবে হয়তো আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই তোমার রুইয়া বলে একটা জায়গা রয়েছে, ওই রুইয়া মোড়ে গিয়ে সে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে অটোমেটিক, মানে আমরা সিসিটিভি রেকর্ডে দেখেছি ওটা, মানে ছেলেটার অনিচ্ছাকৃতভাবে বাইকটার মাঝ রাস্তায় চলে এসছে, আর ও গাড়িতেই বসে রয়েছে ছেলেটা, মানে যে গাড়ির সাথে ও অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা ধরে নাও, ও ছেলেটা পৌঁছেছে, গিয়ে 10-15 মিনিট ওখানে দাঁড়িয়ে আছে, সিগারেট খাচ্ছে, আরও যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলছে, কথা মানে কথা বলতে বলতেই হঠাৎই ওর গাড়িতে স্টার্ট দিয়ে মাঝ রাস্তায় এসে গাড়ি স্লো করে দিয়েছে, এবং পিছন থেকে লরি পুরো পিষে দিয়ে বেরিয়ে গেছে। এইটা সিসিটিভিতে দেখেছো? এটা আমরা সিসিটিভিতে ফুটেজটা দেখেছি, ছেলেটা ওইভাবে মারা গেছে। পরে গিয়ে যখন তার কারণ খুঁজছি বা কি হয়েছে, তখন দেখছি পিছনে মানে ওই ঘটনা, বা তার জন্য কিন্তু ওই সাধক কোনো ক্রিয়া করেনি বা কিছু করতেও বসেনি, যেটা বলবো যে ক্রিয়া করে মেরেছে কোনো দিন বলতে পারবো না এটা। আর কোনো প্রমাণও নেই? কিসের প্রমাণ? কোনো ক্রিয়া করা হয়েছে কিনা, বা মানে এর তো কোনো প্রমাণ হয় না তন্ত্রে। মারণ ক্রিয়া তো হোমযজ্ঞের মাধ্যমে হয় না। আজকে আমরা জানি যে তারাপীঠে যাচ্ছি, লাখ লাখ টাকা দিয়ে হোমযজ্ঞ করাচ্ছি, মারণ ক্রিয়া করাচ্ছি, কোনো দিন হয় না। মারণ ক্রিয়া হচ্ছে একটা যৌগিক ক্রিয়া, যোগ বলে সিদ্ধতান্ত্রিক ছাড়া কেউ করতে পারবে না। কোনো দিন হোমের মাধ্যমে মারণ হয় না। হোমের মাধ্যমে যেটা হয় সেটা বান চালানোই হয়, বা সেই বান যদি তার কাছে থেকে থাকে তাহলে সে পারলো। না, তুমি কোনো কারোর বান কাটিয়েছো? হ্যাঁ। একটু যদি বলো না ঘটনা, কারণ দর্শকরা আজকে যেটা শুনছে, দর্শকরা তোমার কাছে যে যে জিনিসগুলো নিয়ে তুমি আলোচনা করবো, এরপরেও তো অনেক কিছু বিষয় আছে। আমরা প্রথমে বললাম বশীকরণ, তারপর ধরো নাও এখন আমরা মারণের ব্যাপারটা জানলাম যে ওর পর হয় না, এখন হয় বান মারা। বান মারা, হ্যাঁ। এবার লোকেরা ধরো না বান কাটাতে চাইছে, তারা বুঝতে পারছে যে আমার উপর বানের কোনো ক্রিয়া হয়েছে, তো সেটার ব্যাপারে কোনো ঘটনা বলো না যাতে। এইটাকে বলি যে বান মারলে বুঝবে কি করে। ওকে। মানে ধরো আমি কারোর উপরে বান চালান করেছি, কিন্তু সেই লোকটা বুঝবে কি করে যে তার উপরে বান চালান করা হয়েছে? ঠিক। না জানলে সে বুঝবে, মানে ফোন করবে কেন তোমাকে? না না, সে প্রতিকারটাই খুঁজবে কেন? হ্যাঁ, সেটাও ঠিক। ধরো আজকে তোমার মনে হচ্ছে যে আমার 3 দিন ধরে একটু জ্বর আছে গায়ে, তাহলে কি আমাকে কেউ বান মেরেছে? তুমি ফোন করে দিলে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে তুমি হয়তো বৃষ্টিতে ভিজেছো, তার জন্য হয়তো তোমার জ্বর এসছে। এখন যদি জ্বর এসছে বলে যদি এখন বলে যে আমাকে বান মেরেছে, সেটা তো কোনোদিন হবে না। তাহলে কিভাবে বুঝবো আমরা? দাও, বান 3 রকম বান আছে, যেটাতে তাও পূর্ণ মারণ এখন হয় না, যা হবে 60% পর্যন্ত হয়। আর পূর্ণ মারণ করার লোক আমি তোমাকে গ্যারান্টি দিয়ে যদি বলো যে কোর্ট পেপারে লিখে দিতে হবে, আমি লিখে দিয়ে যেতে পারি, পূর্ণ মারণ করার লোক এখন এক্সিস্ট করে না। যারা বলছে যে আমরা পূর্ণ মারণ জানি, সব ভুয়ো। কেন, পূর্ণ মারণ যদি জানে, পূর্ণ মারণ কাটাতে কতক্ষণ লাগবে? কেন, এটা তো কোনো মানে হোম ক্রিয়া নয় যে হোমে বসলাম আমার মারণ হয়ে গেল, আবার একটা হোমে বসলাম মারণ ক্রিয়া কেটে গেল। আরও দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মারণ যদি হয় কত সেকেন্ডের মধ্যে মরে যাবে। তাহলে আমি ধরো একটা ক্রিয়া করলাম, আমি যৌগিক ক্রিয়াতেই মারণ করলাম, করে সে তো খুব বেশি হলে তার হাতে সময় থাকবে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে মারা যাবে। তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে মারণ ক্রিয়া কাটানোর কাজ করতে পারবে কেউ?
কেন, যে কোনো একটা ক্রিয়া করতে গেলে কম করে 1.5 ঘন্টা সময় লাগে, একদম ন্যূনতম বলছি 1.5 ঘন্টা সময় লাগবেই। বুঝবো কি করে? কি বুঝবি কি করে? তুমি যে বলে না বানটা যে মারা হয়েছে সেটা বুঝবো কি করে? না, আমি মানে হ্যাঁ। মারণ প্রসঙ্গে বলছি যে যদি কেউ মনে করে যে আমার কাছে মারণের এফেক্ট হচ্ছে, হ্যাঁ যে আমাকে কেউ মারণ ক্রিয়া করেছে, হ্যাঁ 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 তাহলে তুমি মানে সেদিনকেই তোমার হাতে 10-15 মিনিটের বেশি সময় নেই, তুমি 10-15 মিনিটের মধ্যে মারা যাবে। তা তোমার কাউকে ফোন করারও কোনো লাভ নেই, কারণ তোমাকে তো কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে গেলে 1.5 ঘন্টা তাকে সময় দিতে হবে, তাকে হাতেই তো সময় নেই 1.5 ঘন্টা, বাঁচাবে কোথার থেকে? সেটাই। এবার আসি হ্যাঁ বানে। বানের কি কি হয় সিমটম। প্রথম দেখবে যেদিনকে বান মারা হচ্ছে তার আশেপাশে কোনো শনি মঙ্গলবার আছে কিনা। মানে তুমি বুঝতে পারবে না যে তোমার বান মেরেছে বা কিছু, দেখবে শনিবার অথবা মঙ্গলবার রাত্রির 8টা থেকে 1:30 এই টাইমে পুরো মাথা ধরে থাকবে। মাথা ধরে থাকা মানে পুরো একটা ধরো ঝিমানি ভাব, চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার চলে আসবে। এবং সেটা শুধু শনিবার অথবা মঙ্গলবারই হবে, অন্যদিন কিন্তু হবে না। ঠিক আছে, এইভাবে একটা আমি বুঝতে পারবো যে আমার উপরে বান চালানো হয়েছে। দ্বিতীয়, যদি অনেকে দেখবে কনসিয়াস মাইন্ডেও অনেকে ঘুমায়, মানে যেটাকে বলা হয় সজাগ ঘুম, যে ঘুমাচ্ছি আশেপাশে কোনো আওয়াজ হচ্ছে আমি উঠে যাচ্ছি, এই ঘুমের চেঞ্জ হবে। যদি তুমি কনসিয়াস মাইন্ডে ঘুমাও তোমার আনকনসিয়াস মাইন্ড হবে, যদি আনকনসিয়াস মাইন্ডে ঘুমাও তোমার কনসিয়াস মাইন্ড চেঞ্জ হবে। এই একটা আসবে রিফ্লেক্ট। আরেকটা রিফ্লেক্ট আসবে দেখবে, মানে অমাবস্যা তিথি, অষ্টমী তিথি, এই যে দুটো তিথি আছে, এই তিথির মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থাতেও বডি ভাইব্রেট করবে। এবং সেই ভাইব্রেশনটা মানে তুমি নিজেও ফিল করবে যে আমার বডি কাঁপছে, এবং এমন হতে পারে যে বডি কাঁপতে কাঁপতে মানে মাটিতে পড়ে যেতে পারে। কিন্তু মানে ধরো বডি কাঁপছে বলে আমি কিছু একটা ধরে থাকলাম, পড়বো না, সেটাও তুমি করতে পারবে না। এই যে এফেক্টগুলো বলছি, এটা যদি যেটা 60% ডিসেবিলিটি যেটা রয়েছে সেই বান যদি মারে, তাহলে এই সিমটমগুলো হবে। আর দাদা বান কি খালি মানুষের উপরই হয় নাকি কোনো বিজনেসের মারলো, কেউ ধরে নাও কারো গাড়িতে মারলো, এরকম কি হয়? গাড়িতে বান হয় না, ওকে, মানে বিজনেসে হয় এটা? বিজনেসে হয়, বাড়িতে হয়, বাস্তুতে হয়। বাস্তুতে হয়। আর বাস্তুতে তো আজকাল বেশি মানে কি বলবো, বেশিরভাগ মানুষের বাস্তু ভুল। একজন রেমেডি করে এসছে দেখলাম আজকেই, তোমার এখানে আসার আগে আমি একটা বাস্তু দেখতে গেছিলাম, ওখানে গিয়ে দেখছি ঈশানগণ পায়খানা বাথরুম, বড় বড় সব গেছে, বাস্তুবিদরা গেছে গিয়ে, এই যে প্রবলেম একটা রয়েছে এটাই কেউ সলভ করতে পারে না। বলেও নি, জানেই না, জানেই না কি হয় এটা। ঈশানগণে পায়খানা বাথরুম থাকলে যে একটা প্রবলেম হয় এটা বাস্তুবিদরা জানেই না। রান্নাঘর রাখতে নেই, মানে অগ্নি জাতীয় কে জিনিস বলেছে? রাখতে নেই তো? কে বলেছে? রাখা যায়, কোণে রাখতে নেই, কিন্তু সেটা যদি উত্তর দিক হয় হ্যাঁ রাখা যায়। এখন আসছি পরে, বাস্তু নিয়ে পরে আসছি আলোচনায়। তো যেটা 60% ডিসেবিলিটি বললাম, এরপরে আরেকটা আসে 20% ডিসেবল। তাতে কি হবে, ধরো তুমি খুব গাড়ি চালাতে ভালোবাসো, তুমি কনসিয়াস মাইন্ডে তুমি গাড়ি চালাচ্ছ, হঠাৎ করে মনে হচ্ছে যে আমার মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে মাইন্ড, এর কোনো তিথি বা দিন নেই, তোমার মাইন্ড ওই গাড়ি চালাতে যায় হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আর ওই মোমেন্টে তোমার অ্যাক্সিডেন্ট কিছু একটা ঘটবে।
তাতে হয়তো কাটবে বা কিছু হবে, কোনো ভাঙাচোরা কিছু হবে না বা কাটাকাটি কিছু হবে না, এমনি হয়তো মানে স্কিনের উপর থেকে কেটে গেল বা এইগুলো হতে পারে। কিন্তু এই যে 20% যেটা বলছি, এর কিন্তু কোনো মানে রেমিডি নেই বা বাঁচার উপায় নেই। এটা হবে। হবে মানে কি, ধরো তুমি গাড়ি চালাচ্ছ, হঠাৎ করে তুমি দেখছো যে আমার চোখের সামনে যেটা আছে পুরো ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক যদি হয়ে যায়, তোমার মাইন্ডে কি তখন এটা আসবে যে আমার কেউ কিছু করেছে? যতক্ষণ মাইন্ডে আসবে ততক্ষণ তুমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাবে। তো এইগুলো কিছু রয়েছে কাজ। তো তুমি কিছুক্ষণ আগে বাস্তুর ব্যাপারে বলছিলে, তোমাকে এই যে বিষয়টা আশা করি ক্লিয়ার হলো অনেকের কাছে, যে বান মারার এই বিষয়গুলো। তুমি বাস্তুর ব্যাপারে বলছিলে, বাস্তুতে তো আমরা যদি করে ফেললাম, ঈশান কোণে পায়খানা বাথরুম করে ফেলেছি, বা ফ্ল্যাট বাড়িতে অনেকে এইসব মানে না, অনেকে করে ফেলেছে, আর দেখো, আমি সেটা কি পুরো যতগুলো প্রতিকার হবে? ফ্ল্যাট দেখেছি হুম এখনো পর্যন্ত সেরকম আমার কাছে চোখে পড়েনি যে ঈশান কোনো পায়খানা বাথরুম আছে। হুম বেশিরভাগই দেখেছি যেটা থাকে উত্তর পশ্চিম কোণ, হুম হুম নাহলে অগ্নিকোণে থাকে, নাহলে বায়ুকোণে থাকে, এইগুলোতে থাকে। কিন্তু মানে কোনো ফ্ল্যাটের ভিতরে ঈশান কোণে আমি পায়খানা বাথরুম এখনো দেখিনি। যদি ধরো হলো, তো সেটার কোনো প্রতিক্রিয়া, মানে প্রতিকার তো হবে একটা না তাদের ফ্যামিলির? ঈশান কোণে পায়খানা বাথরুমের কোনো প্রতিকার নেই। কোনোদিন নেই? নেই, যেটার জন্য এখনো পর্যন্ত উইপ্রোর 5th ফ্লোর। হুম আমি তোমার লোকেট করে করে আমি তোমার এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ওই যেটা তুমি নামটা বললে, সেটা তো হুম। আমরা গুগলেও পাই, হ্যাঁ, অ্যাজ আ হন্টেড প্লেস হিসেবে। অ্যাজ আ হন্টেড প্লেস। হুম কিন্তু কেন হন্টেড? যদি একটু বলো না, একটু বলো না ব্যাপারটা। প্রথমে গিয়ে দেখবে ওই 5th ফ্লোরেই হুম যে টয়লেটটা রয়েছে ওটা ঈশান কোণে। বাকিগুলো কিন্তু না। বাকি যতগুলো ফ্লোর আছে, মানে এটা তো তোমরা ভাবতে পারো যে অফিস বিল্ডিং প্যারালালি সব কটা টয়লেট করছে, হ্যাঁ, না। ওটা আলাদা। শুধুমাত্র 5th ফ্লোরেই মানে সব কটা রয়েছে উত্তর পশ্চিম কোণ, আর এটাতেই রয়েছে খালি উত্তর পূর্ব কোণ। আর ওইটাতে কি ছিল, একটা কেবিন ছিল যেটা উত্তর পশ্চিম কোণেই, মানে ওই ডাইরেক্টরকে করতে বলা হয়েছিল যে উত্তর পশ্চিম কোণে যদি ওই ডাইরেক্টর টেবিল যদি করতে পারে, হুম ওর মানে একটা কিছু মুনাফা হবে ওখান থেকে। আর ওই করতে গিয়ে টয়লেটটা সরিয়েছে সরিয়েছে এখন। ঈশান কোণে। ওই টয়লেট জবের থেকে মানে পাবলিক ইউজ শুরু হয়েছে, হুম তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে, অ্যাক্সিডেন্টটা। মানে তারপর থেকে চলছে এখনো? ফার্স্টে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, হ্যাঁ, না? অ্যাক্সিডেন্টটা কি ঘটেছিল? ওখানে একজন গায়ে আগুন দিয়ে মারা গেছে, এমপ্লয়ি, ওয়ার্ক প্রেশারে। হচ্ছে এত ওয়ার্ক প্রেশার আমার, মানে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ দুটো হ্যাম্পার হয়ে যাচ্ছে, দুটো মিক্স আপ হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। করে ওখানে গায়ে আগুন দিয়ে রীতিমতো মারা গেছে, এবং তার নাইট শিফটে ডিউটি ছিল ওই দিনকে। এটা মানে আমার কথা না, এটা তুমি গুগলেও পাবে। হ্যাঁ, গুগলেও পাই আমি। এই যে উইপ্রো ফিফথ ফ্লোরটা না না, সবসময় একটা। উইপ্রো 5th ফ্লোর একটা হন্টেড প্লেস, হ্যাঁ, কিন্তু এই যে এমপ্লয়ি যে কারণটা? মারা গেছে কারণটা, এটাও তুমি গুগলে পাবে। এটা নয় যে আমি কোনো নতুন কিছু বলছি। হ্যাঁ, নতুন কিছু কি, যেগুলো যারা ওখানে ভিজিট করেছে, ভিজিট তো এখন করতে দেয়ই না, বন্ধই করে দিই, তুমি জানো ভালো করে। হুম হুম খুব সেরকম মানে কি বলবো, ক্ষমতাবান লোক, প্রভাবশালী না হলে। প্রভাবশালী না হলে ওখানে ঢুকতে দেয় না। হুম আর আমাদের যেহেতু একটা ফেসিলিটি আছে সেই জন্য আমাদের বারণ করে না। তো যখন ওইগুলো দেখতে যাই, একটা তো এইটা গেল, আরও কয়েকটা সিম্বল আছে যেইগুলো কোনো ধরে নাও অ্যাক্সিডেন্টকে রেফার করে। মানে সিম্বলগুলো কি ওই ফ্ল্যাটটাতেই রয়েছে? ওই মানে ফ্লোরটাতেই রয়েছে।
পেন্টিং বা ধরো হ্যান্ডক্রাফট কিছু, তার মধ্যে দিয়ে সিম্বলগুলো রয়েছে। মানে যদি ভাবো যে বুঝতে পেরেছি, সিম্বল কিন্তু অনেক জায়গায় অনেক রকম ভাবে আমরা দেখেছি, কিন্তু ওয়েস্টার্ন যে উইচক্রাফট বা এগুলোতে আমরা সিম্বলের খুব কাজ দেখি, দেখো হেকেটির উপর কাজ সত্যি দেখি। কথা বলতে এটা তুমি তন্ত্র বলো, উইচক্রাফট বলো, হুম, সব কিছু ক্রিয়া অ্যাপ্লাই হয় কিন্তু যন্ত্রের উপরে। হ্যাঁ, এবার এই যন্ত্রটাকে যারা উইচক্রাফট করছে তারা বলছে সিম্বল, আমরা বলছি যন্ত্র। খালি তোমাকে এটা আমি অফ ক্যামেরাও বলেছিলাম হুম, যে জিনিস একই, খালি নামের তফাৎ। তো তারপর দাদা ওখানে যে তুমি দিকে দেখতে পাচ্ছিলে এগুলো, হ্যাঁ, তো যেটা ওখানে এই দুটো তো তোমাকে বললাম মেজারমেন্ট প্লাস দেখো একটা ফিফথ ফ্লোর, মানে এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ফিফথ ফ্লোরে কোনো দিনই কোনোভাবে কিচেন রিলেটেড কিছু করা উচিত নয়, যেহেতু ওটা অফিস। হুম, তো ওখানে একটা কি ছিল যে, মানে আমি যেটা প্যাসেজটা দেখেছি যে ধরো কোনো একটা ভিআইপি গেস্ট আসলো, ভিআইপি গেস্ট বলতে ধরো তোমার একটা বড় প্রজেক্ট আছে, তুমি উইপ্রোতে নিয়ে এসে রান করানোর জন্য, এই তোমাদের এই ছোটোখাটো যে গেস্টগুলো আসছে আর কি উইপ্রোর কাছে কাজ নিয়ে, তাদেরকে কিছু খাবার পরিবেশন করার জন্য ওই ফিফথ ফ্লোরে একটা কিচেন ছিল, যেটাও প্যারালালি উল্টো দিকে, মানে অগ্নিকোণে নয়, সেটা বায়ুকোণে ছিল। এখনো আছে, এক্সিস্ট করছে। মানে যদি কেউ যদি চান যে আমরা গিয়ে দেখবো, আপনারা পারমিশন করান উইপ্রো থেকে গিয়ে দেখে আসুন। মানে এটা তো আমার হাতে নেই যে আমি নিয়ে যাব বা আমি না দেখাবো। না না, যার মনে হচ্ছে যে মানে আমি দেখবো, আপনারা উইপ্রোর সাথে কন্ট্যাক্ট করুন, আপনাকে দেখতে দেবে এখন, যদি আপনার সেই ক্যাপাসিটি থাকে। তো বাপরে। তো যার জন্য এবার ব্যাপারটা কি, দেখো যখনই কেউ মারা যাচ্ছে কোনো একটা হুম, ডিপ্রেশন বা কোনো যে ধরো একটা রাগ নিয়ে মারা যাচ্ছে, তার এনার্জিটা কিন্তু মানে খুব একটা কম নয়। ঠিক আছে, আমরা লক্ষাধিক জব করে যে এনার্জিটা পাবো সে কিন্তু ওই মোমেন্টেই পেয়ে যাচ্ছে। এবং সেই এনার্জিটা কিন্তু ওখানে বিরাজমান। হ্যাঁ, এক্সিস্ট করছে, এখনো এক্সিস্ট করছে, এবং ওটার কোনো রেমেডি নেই। কোনো রেমেডি হবে না, আর কোনোদিন ঠিকও হবে না ওই জায়গাটা। এবার কখন ঠিক করবে তুমি এটা বলো আমাকে। প্লেসগুলো চেঞ্জ করে দিল। আমার যে কথা হচ্ছে ওয়ার্কিং টাইমে কাজ করতে পারবে না, হুম, কাজ করতে গেলে রাত্রিরে, রাত্রিরে তো এদিকে এরা অ্যাক্টিভ হয়ে যায়, এ কাজ করবে রাত্রিবেলায়। আর দাদা ধরো তুমি কি হয়েছে মানে কেউ চেষ্টা করেনি এগুলো চেঞ্জ হ্যাঁ, করার? আমি তো তাই ভাবছি যে তোমাদের মতো মানুষ যখন যাচ্ছে সেখানে, তারা যখন এটাকে সলভ করার চেষ্টা করছে, তারা পারছে না। সলভের বিষয়টা কি বলতো, মানে আমি গেছিলাম তো রিসার্চ পারপাস, আমি তো আর ওখানে সলভ করতে যাইনি। তো এই জিনিসটাতে সলভ করার পজিশনই তো নেই। ওয়ার্কিং টাইমে আমি কাজ করাতে পারবো না, না, কনস্ট্রাকশনে কোনো কাজ হবে না, কেন আওয়াজে প্রবলেম হবে। এবার রাত্রি আমাকে অপশনাল কি আছে, নাইট শিফটে কোনো একদিন বা 2-3 দিন অফিস বন্ধ রেখে নাইট শিফটে কাজ করানো পসিবিলিটি আছে। বা শনি রবিবার তো নাইট শিফট হয়ও না, না, সেখানে আমার শনি রবিবারে কাজ করানো যেতে পারে। তুমি এবার যে কোনো একজন ধরো যারা কনস্ট্রাকশনে কাজ করছে, তুমি বলো তো নর্মাল শনিবার একটু উইপ্রো দিয়ে ঘুরে আসতে রাত্রিবেলায়, যারা জানে তারা তো যাবে না। না জানলেও যাবে না, আর যদি গিয়েও থাকে ও ওখান থেকে পালিয়ে আসবে। এরকম হয়েছে। কি ফিলিং হয় ওইটাতে? দেখো ফিলিং এবার তো আমার কাছে ফিলিং একরকম, তোমার না কাছে না, তোমার ফিলিং একরকম। ওনারা কি এক্সপ্রেস করেছে? কিছু তো বলেছে যে দেখো আমি একজন প্লাম্বারের সাথে কথা বলেছিলাম, যাকে মানে উইপ্রো থেকে ডেকেছিল। প্রবলেমটা আগে তোমাকে বলি কি হচ্ছে।
প্রবলেমটা হচ্ছে টয়লেটের পাশেই একটা বেসিন আছে। হুম। এবার প্লাম্বারকে ডেকেছিল, বেসিন থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছে। হয়তো কোনো পাইপের লিকেজ টিকেজ হয়েছে, বা যে কলের যেটা নব থাকে সেটা প্যাচ কেটে গেছে। প্যাচ কেটে গেছে, জল পড়তে পারে। হুম। প্লাম্বারকে ডেকেছে। এবার শর্ত ছিল যে ইভিনিংয়ে আসতে হবে, ওয়ার্কিং টাইম, ডেতে ওয়ার্কিং টাইমসে ডাকা যাবে না, ওই ইভিনিংয়ে আসতে হবে। এবার সে গেছে 8টার পরে, গিয়ে মানে দেখছে আর কি যে কি ডিস্টার্ব হয়েছে, বা কল খুলেছে, জয়েন্টের থেকে খুলেছে। এখন গিয়ে দেখবে যে কলের যে উপরের যে অংশটা খোলা, এবং কোম্পানি থেকে বাধ্য হয়েছে 5th ফ্লোরের যে লাইন, মানে তোমার পাইপিং লাইন যেটা রয়েছে ওয়াটার পাইপের, ওই লাইনটাকেই বন্ধ করে দিয়েছে পুরো এখন। মানে ওয়াটার লাইন যদি থাকে তাহলে তোমার জল বেরোবে, এখন ওয়াটার লাইন যদি না থাকে তাহলে জল বেরোবে না। সিম্পল সলিউশন যেটা। সিম্পল সলিউশন। হ্যাঁ। পরে এটা পরে গিয়ে করেছে, মানে যে প্লাম্বার ছিল উনি বলছে লাইট জ্বালিয়ে তো ঢুকেছে, এবার ওকে একা রেখে দিয়ে বাকি যে দেখাতে গেছিল সে চলে এসছে, যে কিছুক্ষণ পরে আবার যাবে। বলছে যে আমি যত কাজ করছি, মানে প্রথমে মনে হচ্ছে যে কেউ পিছনে এসে দাঁড়িয়ে আছে, হুম। তার মধ্যে নাকি আবার আয়নাতেও সে রিফ্লেকশন পেয়েছে, নাকি কাউকে দেখেছে। দেখে রেখে ভালো কথা তো, তাও সে মানে এটা হয় যে মনের ভুল, আমি কাজটা করি। হুম। কাজ মানে যত কাজ করছে, মানে আস্তে আস্তে ধরো কলের প্যাচ খুলছে বা কলটাকে চেক করছে, লাইটগুলো হঠাৎ ব্লিঙ্ক হতে শুরু করে দিয়েছে, হুম। অটোমেটিকভাবে ব্লিঙ্ক করছে লাইট। এবার ও যেটা বলছে যে ব্লিঙ্ক করতে করতে সে একটা ছায়া মূর্তি দেখেছে ওখানে, এবং ছায়া মূর্তির যে ডেসক্রিপশন দিয়েছে সে মানে বিভৎস ডেসক্রিপশন। এরকম ছায়া মূর্তি মানে কি বলবো, প্রায় ধরে নাও 150-200 বছর ধরে যদি কোনো আত্মা যদি ভ্যাকেন্ট ভাবে ঘুরে বেড়ায়, তাহলে কি এটা হতে পারে? পরে গিয়ে যখন আমরা যখন রিসার্চ পারপাসে যখন দেখছি ওটা, মানে এনার্জিটা এতটা হাই হলো কি করে, তো তখন গিয়ে এই তোমাকে যেটা বললাম স্টোরিটা, যে কীভাবে মারা গেছে, সেই স্টোরিটা আমাদের কাছে আসে যে এইভাবে লোকটা মারা গেছে। এবার যখন কোনো সোল একটা অ্যাগ্রেশন নিয়ে মারা যাচ্ছে, তার কিন্তু এনার্জি গেইন করতে সময় লাগে না, সেকেন্ডের মধ্যে তার এনার্জি গেইন হয়। এখন তো আরও সময় বাড়ছে, যত সময় বাড়ছে তত এনার্জি বাড়ছে। আর তোমাদের এই তন্ত্রে বা আমাদের এই জগতের যে তন্ত্র, কোনো কি পাওয়ার দ্বারা সেই জায়গা থেকে তাকে মুক্তি দেওয়া যাবে না? হ্যাঁ, তাকে মুক্তি দেওয়া যাবে, কিন্তু মানে তাতে যা কস্টিং রয়েছে, ওকে, এটা পসিবল না। মানে পসিবল না। মানে বলা হবে যদি ওর থেকে বন্ধ রেখে দেওয়াই ভালো মনে হয়। না, কিন্তু এখনো পর্যন্ত বলবো, এই যে দেখবে উইপ্রোতে তুমি গেলে হঠাৎ করে তুমি 5th ফ্লোরে ঢুকতে পারবে না। তুমি গিয়ে বলো 5th ফ্লোর যাব। 5th ফ্লোর যাবো না, যে 5th ফ্লোরে আমি একটু রিসার্চ করতে ঢুকবো বা কিছু আমার যাবো, কোনো দিন ঢুকতে দেবে না। কেন? ওইখানেও বন্ধন করা রয়েছে, 5th ফ্লোরটাকে বন্ধন করা, যার জন্য ওই এনার্জিটা ওই 5th ফ্লোরেই ঘুরছে, আদার্স কোনো ফ্লোরে এফেক্ট করে না। এমনি সারাক্ষণ দিন রাত্রি সবসময় বন্ধ ওটা এখন? হ্যাঁ। দিনের বেলা যে কাজ হচ্ছে বিকালবেলা বন্ধ করে দিচ্ছে? না, ওটা কি 5th ফ্লোরে একটা সাইড খোলা থাকছে ফর ওয়ার্কিং পারপাস ওকে, দিনের বেলায়, কিছুটা পোর্শন, ওটা কিন্তু নয়। আর যেখানটায় ইনসিডেন্টটা হয়েছিল ওই পোর্শনটা পুরোপুরি বন্ধ। মানে জাস্ট একটা মানে চেম্বারের জন্য আজকে এই অবস্থা। হ্যাঁ, চেম্বার তো নেই, মানে তুমি যদি এটা ভাবো যে চেম্বার তো নয়,
না না, একজন বসবে বলে বলছিল হ্যাঁ, তো, হ্যাঁ। তো সেই হিসাবে বলছি তার চেম্বারটা করবে বলে, যদি সেটা না করে অন্য যে কাজটা Sitting দরকার ছিল। চেম্বার এটা। দাদা আমরা একেবারে শেষের দিকে আছি, তুমি যদি তোমার এক্সপিরিয়েন্সে কোনো ভৌতিক ঘটনা রাখো একটা। এক্সপিরিয়েন্স তো প্রচুর হয়, কেন আমাদের সাধারণ জীবনের এক্সপিরিয়েন্স কম নেই, হুম। ঠিক আছে? তাছাড়াও যদি তুমি বলো যে লৌকিক এক্সপিরিয়েন্স, সেটা কয়েকটা আমি শেয়ার করতে পারি। হ্যাঁ, তো লৌকিক এক্সপিরিয়েন্সের মধ্যে প্রথম ধানবাদে একটা ঘটনা বলি। হুম। ধানবাদে আমাকে একজন ফোন করেছিল। তার অনেক দিন ধরে তার মনে হচ্ছে যে কেউ তার সাথে সাথে থাকছে, এবং বিষয়টা হচ্ছে মানে যার কথা বলছি সেই মেয়েটির অনেক দিন ধরেই বিয়ের জন্য সম্বন্ধ দেখছে, কথাবার্তা হচ্ছে, সব ঠিক হচ্ছে, মানে কোনো একটা গিয়ে যে ধরো ছেলেবাড়ির লোক এসে ঘুরে গেল, ওই পাকা কথা বলার আগে কোনোভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনো একটা ইস্যু দেখা যাচ্ছে, ছেলেবাড়ির লোক ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং মেয়েটা বলছে যে এই যে ঘটনাগুলো হচ্ছে, তখন তার সে একটা অ্যাক্টিভিটিস পাচ্ছে তার সাথে, হুম। এবং সেই অ্যাক্টিভিটিসটা মানে কি বলবো, খুব একটা সাধারণ না। মানে সে এরকম ফিল করছে তার সাথে ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে, কিন্তু না তো তার রুমে কেউ ঢোকে, না সেখানে মানে রাত্রিবেলায় কেউ যেতে পারবে। মানে আমি বাড়িতে গিয়ে দেখেছিলাম যে রুমটা যে পজিশনে আছে, কেউ যে ঢুকে কিছু করবে কিছু সেরকম অবস্থা নেই। তো ওখানে দেখো এরকম প্রবলেম তো শুনে তো কিছু বোঝা যায় না। না। তো এই প্রবলেমটা আমি শুনলাম, তাকে আমি বললাম যে ঠিক আছে, আমি আমার টিম নিয়ে যাচ্ছি, টিম নিয়ে গিয়ে এই জিনিসটা নিয়ে আমি একবার দেখবো যে অ্যাকচুয়াল জিনিসটা কি, বা তার সাথে কি হচ্ছে। তখন আমি 7 দিন ছিলাম। মানে কেন এর ইনসিডেন্টটা কি হচ্ছে, যদি বিয়ের কথা ওঠে তবেই সে এফেক্টটা পাচ্ছে, নচেত হচ্ছে না। ওকে। মানে একটা অদ্ভুত ব্যাপার না? সত্যি অদ্ভুত। এবং সে কি দাগ দেখতে পাচ্ছে শরীরে, নাকি শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, এরকম হয় না? তাহলে সে বুঝছে কি করে? না, সে একটা মুভমেন্ট ফিল করছে। ধরো ডিউরিং ফিজিক্যাল অ্যাসল্ট যেটা মুভমেন্ট হয় বডির, হুম হুম। সে বডির মুভমেন্টটা সে ফিল করছে। এবং সেই জিনিসটাকে নিয়ে পরে আমরা যখন মানে সিসিটিভি ক্যামেরা ওখানে ইনস্টল করেছিলাম এক প্রকার, মানে দেখার জন্য যে ওখানে কি চলছে। কেন দেখো, তুমি বলছো যে আমার সাথে এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু যতক্ষণ না প্রবলেমটা আমি দেখবো ততক্ষণ তো কিছু বোঝা যাচ্ছে না। তো সেখানে মানে আমরা থাকাকালীন সে মেয়েটি রিপিটভাবে আবার মানে যে ভাবে ওর এই প্রবলেমটা আসে, সেটাকে ক্রিয়েট করানো হয়, এবং সেটা মানে জেনুইনলি ক্রিয়েট করানো হয়। তাতে করে মানে আমরা যেটা ফুটেজে যেটা দেখেছি, মানে যেরকম হচ্ছে ধরো ডিউরিং সেক্স যে পোশ্চারগুলো হয়, হুম। মেয়েটি ঘুমানোর সময় মানে ঘুমিয়ে থাকা অবস্থাতে কেউ তাকে দিয়ে সেই পোশ্চারগুলো করাচ্ছে, এবং অ্যাসল্ট তো হচ্ছেই, হুম। মানে যেটা ফিজিক্যাল অ্যাসল্ট যে মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে। কিন্তু এটা বুঝে যাচ্ছে যে মানে কেউ তার সাথে সেক্স করছে, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি কেউ নেই। মেয়েটা এটা দিয়ে তোমাদেরকে বলেছে? মেয়েটা এটাই আমাদেরকে বলেছিল। এবং যখন আমরা ভিডিও রেকর্ডিং যখন আমরা দেখছি, হুম। রেকর্ডিংও আমরা এই জিনিসটাই দেখছি যে মেয়েটার সাথে অ্যাসল্ট হচ্ছে, এবং মানে ধরো ডিউরিং সেক্স যেগুলো হয়, পোস্টারগুলো যেগুলো পোস্টার যেগুলো হয় প্রপারভাবে সেগুলো মেনটেন হচ্ছে। হুম। এবার এই জিনিসটা কি বলতো, মানে আমাদের যে রিসার্চ আছে একটু করছি, এলাবোরেট করছি জিনিসটাকে। মানে আমাদের রিসার্চে ভূত প্রেত পিশাচ বলো, কারোরই এরকম কোনো নেই যে এই জিনিসগুলো করবে বা করানো যাবে, নেই।
কেন অনেক তান্ত্রিকে দেখেছি যারা বেতাল সিদ্ধ, তাদের সাথেও তখন কনসাল্ট করি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। হুম। কেন রোগ যদি না ধরা যায় তার রোগের কোনো প্রতিকার নেই। না। এবার জিনিসটা দেখলাম যে অ্যাক্টিভিটিস যেগুলো হচ্ছে ওর সাথে মানে সবসময় যে অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউয়াসলি হচ্ছে সেরকম কিন্তু নয়। একটা স্পেসিফিক মোমেন্ট, ওই মোমেন্টটা ক্রিয়েট হলে তবেই গিয়ে হচ্ছে, যেটা হচ্ছে বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে। এবার তখন আমার মাথায় আসে হুম। যে এই বিয়ে বন্ধন করার ক্ষেত্রে যেটা এই বানের প্রয়োগ বলেছিলাম হুম। করা যায়, এবং সেখান থেকে আমাদের প্রেত লোকের অনেক রকম এন্টিটি আছে যেগুলো মানে ম্যাক্সিমামটাই আমাদের অজানার মধ্যে থাকে। আর এবং এর কোনো মানে কি হলো প্রতিকার হুম। যে এই জিনিসগুলো আগে কেউ দেখেছে হুম। হুম। বা আগে কেউ সলভ করেছে সেরকম নেই। এবার আমি গিয়ে মানে যখন রিসার্চ করছি, এইখানে আমি একটা এন্টিটির খোঁজ পাই, নতুন এন্টিটির নাম হচ্ছে ইবলিশ। ইবলিশ। ইবলিশ ইবলিশ। এই ইবলিশ নামক এন্টিটি ইবলিশ। ওকে। মানে এরই একমাত্র রয়েছে যাদের এরকম করতে পারে। ওকে। মানে তুমি ফিল করছো যে তোমার সাথে সবকিছু হচ্ছে, হুম। কিন্তু চোখে কাউকে দেখতে পাবে না। এই প্রেত লোকেরই এন্টিটি। মানে সে আমাদের কথায় বলি, মানে একটা দেখো কথাই আছে যে না ঘাড়কা না ঘাটকা। হ্যাঁ। এই ইবলিশ হচ্ছে সেরকম ক্যাটাগরির লোক। তো এই যে এই ধরনের এটা কি কোনো জিন? এটা এন্টিটি একটা, মানে এটা হ্যাঁ, একটা এন্টিটি। এটা কি মানে চালান করেছে? এইটা দেখো, তুমি যদি বলো জিন, জিন বলাটা ভুল। যদি বলো প্রেত, প্রেত বলা ভুল। যদি বলো মানে যেটা আমাদের অনেকে যারা খ্রিস্টান যারা আছে তারা বলবে যে ডিমন। ডিমন, সেটা বলাটাও ভুল। মানে এর কোনো স্পেসিফিক আইডেন্টিটি নেই। আইডেন্টিটি কি, যেটা পরে যখন আমি এদেরকে নিয়ে রিসার্চ করি বা হুম। এদের সাথে যখন মানে মিট আপ আমার যখন হয়, তখন তো এগুলো নিয়ে তো আমাদের চর্চা করতে হয়। তো যখন চর্চা করছি তখন আমি এটা জানতে পারলাম এই ইবলিশ নামক যে এন্টিটি, এই এন্টিটি কোনো জাতের হয় না। মানে হিন্দুও হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে। এদের মানে এই এন্টিটিটা কনভার্ট হয় কি করে সেটা বলছি। এই আমাদের দেখবে একটা কনসেপ্ট রয়েছে, সে তুমি যে ধর্মেই যাও না কেন, হিন্দু, খ্রিস্টান বা ইয়েতে, যে মৃত্যুর পরে অনেকে স্বর্গ লাভ হয়, অনেকের নরকগামী হয়। তো এর এমন কিছু জীবনে কাজ থাকে যার জন্য সে স্বর্গেও ঢুকতে পারে না, আবার নরকেও স্থান পায় না। মানে যেটা তোমার বললাম যে না না ঘাটকা না ঘাটকা, মানে এরা এই আমাদের এই ডাইমেনশনে ঘুরে বেড়ায়। এই ডাইমেনশনের মধ্যেই ঘুরে বেড়াবে যতক্ষণ না এরা এর পরবর্তী প্রজন্মকে ক্রিয়েট করতে পারছে। এবং সে পরবর্তী প্রজন্ম হবে ডিউরিং মানে কোনো হিউম্যান বিং খুঁজবে এরা, ওকে। এবং তাদের বিশেষ কিছু কিছু নক্ষত্র আছে। অ্যাস্ট্রোলজিক্যাল যে নক্ষত্র আমরা ডিসাইড করি, ওই নক্ষত্রের হিসাবে কয়েকটা বেস্ট নক্ষত্র জাতিকা ধরে তাদের হুম। সাথে এরা সেক্স করবে, এবং যতক্ষণ না তাদের পরবর্তী প্রজন্ম জন্মাচ্ছে ততক্ষণ এদের কোনো মুক্তি নেই। এবং পরবর্তী যে প্রজন্ম জন্মাচ্ছে হুম। মানে বলতে পারো যে মানুষের শরীরে শয়তান। মানে আমরা যাদেরকে দেখি বাজে কাজ করছে তারা কি সেরকমই কিছু? বাজে কাজ করছে মানে মানুষের শরীরে শয়তান মানে ঠিক হ্যাঁ, যারা খুন করছে, বাজে কাজ করছে। খুন না, এটা স্পিরিচুয়ালি কাজ করবে। ওকে। এটা স্পিরিচুয়ালি কাজ করবে। স্পিরিচুয়ালি বাজে কাজ করবে। মানে যত ডেভেলপ হবে এদের, হুম।
এমনও হতে পারে যে স্পিরিচুয়াল তাদের হাত আটকে আছে, করতে পারছে না, এমন যেমন অনেকেরই আছে, হচ্ছে না। এরা কি করে তখন, তখন হচ্ছে ডাইরেক্ট খুন খারাপিতে নেমে আসে, তখন নিজেরা করবো। তো এটা আমি রিসার্চে পাই। হুম তো মেয়েটির সাথে যখন দেখছি যে ঘটনা ঘটছে, আর এদের হচ্ছে একটা বিশেষ মুহূর্ত রয়েছে, যে বিশেষ মুহূর্ততে এদের মানে এদের উপরে যদি চাঁদের আলো পড়ে এদের স্বরূপ দেখা যায়। এবার বাপরে। প্রথম মানে আমরা এখানে দুবার অ্যাটেন্ড করেছিলাম, হুম কারণ প্রথমবার আমাদের ভিডিও রেকর্ড এসছে, দেখেছি প্রথমবার কি হচ্ছে না হচ্ছে। এবার দেখো সত্যি কথা বলতে আমাদের আমার যে আগে এক্সপিরিয়েন্স ছিল, কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স আমি পাইনি যে ভূতে এসে মানুষের সাথে শারীরিক সম্পর্ক করছে। শুনতেও অবাস্তব, বা আমার যে 23 বছর বা 25 বছর যে আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে, এই 24-25 বছরে আমি শুনিও পর্যন্ত নি যে এরকম হয়। যেখানে দেখছি তখন আমার যারা সিনিয়র রয়েছে তাদের কাছেও গেছি যে কেন হচ্ছে এগুলো, কেন এইসব জিনিস তো খুব একটা স্বাভাবিক নয়। তখন এর ব্যাপারে রিসার্চ করতে বসি, রিসার্চ করতে করতে একটা জানতে পারি, একটা বছরের মধ্যে একটা বিশেষ তিথি রয়েছে, যার মানে সেটা পূর্ণিমা পড়বে, একটা বিশেষ পূর্ণিমার মধ্যে ওই নক্ষত্রটা মানে চাঁদের আলোয় রিফ্লেক্ট করে ওই আলোটা যদি ওর গায়ে পড়ে তাহলে দেখা যায়। ঠিক সেই হিসেবেই মানে আমরা কি করি যে ওকে মানে মেয়েটার একটা জানলা আমরা ক্রিয়েট করাই, যেটা কাচের জানলা, এবং যেখানে আমরা মানে দরজার মানে আমরা রুমের ভিতরে থাকবো না, রুমের বাইরে থেকে জানলার মাধ্যমে আমরা দেখতে পাবে। দেখতে পাবো। তো ফার্স্টে মেয়েটা একটু অপ্রস্তুতি ছিল, কেন প্রাইভেট ব্যাপার। তো পরে যখন বাড়ির লোক বুঝিয়ে টুঝিয়ে রাজি যখন করালো, মেয়েটাও সম্মতি দিল যে ঠিক আছে আপনারা দেখুন যেটা করা যায়, করলে ভালো হবে। কোনো মানুষই চাইবে না যে সারা জীবন আমরা এইগুলো নিয়ে চলি। তো সম্মতি দেওয়ার পর আমরা দেখলাম এনটিটিকে, দেখলাম মানে এনটিটিটা যদি ডেসক্রাইব করি কোনোভাবে, মানে ওই যে বললাম কোনোভাবে ভূত প্রেত পিশাচ কোনোটাকে ডিসক্রাইব করা যাবে না, এমন একটা এনটিটি। তো সেই এনটিটির উপরে আমরা যখন ভাবছি যে কাজ করব, আমাদের জানতে হবে বিষয়টা, বিষয় পুরো রিসার্চ করে সম্পর্কে ঘেটে জানতে পারলাম যে এইরকম একটা বিষয়। তাহলে এর যে মুক্তির প্রসেস কি? মুক্তির প্রসেস হচ্ছে যতক্ষণ না কেউ মানে প্রেগনেন্ট হচ্ছে অ্যান্ড তার বেবি হচ্ছে ততক্ষণ এই মুক্তি পাবে না। কিন্তু বিয়েও হয়নি, বিয়েও হয়নি। এবার সেই জায়গাতে মানে রেমেডি হচ্ছে একটা বিশেষ মানে এই যেরকম বিশেষ নক্ষত্র জাতিকা, এরই ঠিক উল্টো কেউ জাতক জাতিকা আছে। ওকে, হ্যাঁ। মানে এটা হচ্ছে পুরোপুরি মাইন্ড গেম, যদি মাইন্ড গেম যদি কেউ সেট না করতে পারে এই রেমেডি করা অসম্ভব। মানে ঠিক ওর রিভার্স পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে থাকবে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে থাকবে তাকে ধরতে হবে। সেরকম একটা ছেলের সাথে খুঁজে তাকে বিয়েও দেওয়া হয়। বিয়ে দেওয়ার পর 3 দিনের মাথায় মেয়েটাকে বাড়ি চলে আসে। মেয়েটা চলে আসে, নিজে চলে আসে। চলে এসে কেন, ওকে বলছে ওখানে থাকতে দিচ্ছে না, মানে যে শ্বশুরবাড়িতে গেছে শ্বশুরবাড়িতে স্টে করবে, শ্বশুরবাড়িতে থাকতে দিচ্ছে না। তো সে আবার বাপের বাড়িতে মানে ওর যে নিজের ঘর ছিল নিজের ঘরে এসছে। নিজের ঘরে এসে আবার ঠিক সেম ওর ফিলিংস, যে আবার মানে ফিজিক্যাল অ্যাসল্টেড হচ্ছে।
এবং ওই টাইমেই আমার যেটা পরামর্শ ছিল যে ঠিক আছে, তোমার যেটা এখানে যেটা হচ্ছে হোক, গিয়ে তোমার যেরকম তোমার হাজব্যান্ডের সাথে যেরকম রিলেশন বা ফিজিক্যাল রিলেশন সেটা তুমি করো, যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা দেখব। তো সেটাও করেছে। করার পরে আমরা ওকে বললাম যে ফার্স্ট মিসক্যারেজ করতে হবে, নাহলে তো সম্ভব না। তো মিসক্যারেজটা হলো কি করে, ঠিক 3 মাস মানে কনসিভ করেছে, মেয়েটি কনসিভও করেছে, কনসিভ করে 3 মাস। এবার তখন আমাদের কিছু কিছু পদ্ধতি আছে যে দেখা যায় যে মানে সেটা আদৌ আমরা যেটা ভাবছি সেটা কি না, যে নিউবর্ন বেবির মধ্যে অনেক কিছু থাকে যেগুলো ডিভেল অ্যান্টিটি থাকে বা মানে ইভেল অ্যান্টিটি থাকে, তো সেগুলোকে আমরা চেক করি। চেক করে মেয়েটিকে বললাম যে তোমার কিন্তু অ্যাবর্শন না করালে প্রবলেম হবে পরে। করে এবং দেখো ওই মানে পাড়া গ্রামের লোক তো এই অ্যাবর্শন জিনিসটা মানতে চায় না। তো তার পরিবারের লোকের সাথে যখন কথা বলা হলো এবং তাকে এইটুকু গ্যারান্টি দেওয়া হয়েছে যে এই যে অ্যাবর্শন হচ্ছে বা অ্যাবর্শন করানো হচ্ছে, এতে এর সেকেন্ড চাইল্ডে কোনো প্রভাব পড়বে না, এবং এই যে এর যে অ্যাকশন এটাও কেটে যাবে, এটাকে এনশিওর করা হলো। এনশিওর করে এর যে সার্জারি করানো হয়েছে, সার্জারিটা হয়েছে মানে পেট কেটে কিন্তু সার্জারি হয়নি না, এর সার্জারি করানো হয়েছে, মানে এটা আমি ডক্টরের সাথেও কনসাল্ট করেছিলাম ওখানে। এটা কি হয় মানে অনেক রকম প্রসেস থাকে, তো আমি খালি বললাম যে পুরো ব্রেক করে বর্ন করানো যাবে না, যেরকম বর্ন প্রসেস আছে সেইভাবেই প্রসেস হবে, খালি যেটা মানে বেবি প্যাড যেটা থাকে, মানে স্টমাকে যে বেবি প্যাড থাকে, বেবি প্যাডটা কাট করে বেবিকে প্রসিড করাতে হবে পুরো যেভাবে বাচ্চা জন্মে তারপরে মানে ওকে ওইভাবে করলে এমনিতেও বেশিক্ষণ সার্ভাইভ করবে না। সার্ভাইভ করতে মানে এক প্রকার একে বলে জন্ম দেওয়াই, ঠিক আছে, মানে প্রি ম্যাচিওর বেবি বার্থ। ঠিক ওই প্রসেসে যখন মানে পুরোপুরি যখন রাজি হয় তখন 5 মাস হয়ে গেছিল। 5 মাসে এবার ডাক্তারও বলছে যে লাইফ রিস্ক আছে, মেয়েটার লাইফ রিস্ক আছে। মেয়েটার লাইফ রিস্ক আমি বুঝে নিচ্ছি, আপনারা তো সার্জারি তো করুন। এবার যখন সার্জারি করেছে এবং সার্জারি সাকসেসও হয়, সাকসেস হয়ে বাচ্চাটা মানে জন্মায়, প্রিম্যাচিওরভাবেই জন্মায় এবং সার্ভাইভ করেছিল 3 ঘন্টা। এই 3 ঘন্টা সার্ভাইভের পরে মানে যখন মারা গেছে তখন গিয়ে আমাদের যে প্রসেস রয়েছে তাদের, কেন বাচ্চাদের তো আর মানে পুরানো হয় না, মাটি চাপা দিয়ে রাখা হয়, মাটি চাপা টাপা দিয়ে রেখে বাকি ওকে ঠিকঠাক করে দেওয়া হয় যে যাতে আর সেকেন্ড টাইম প্রবলেম যাতে না আসে। এবং এর ব্যাপারটা কি হলো, ইবলিশের ব্যাপারটা কি হলো যে এর বেবি বার্থ হয়েছে, এদের তো আর ম্যাচিওর প্রি ম্যাচিওরের কোনো ব্যাপার নেই, বার্থ হওয়া নিয়ে দরকার, মানে পুরোটাই কিন্তু লজিক্যাল কনসেপ্ট। বার্থ হলো, দেন এর মুক্তি, এই দিক দিয়ে সরে গেল, আর এদিক দিয়ে মেয়েটাও সুস্থ হয়ে গেল যে দ্বিতীয়বার কোনোভাবেই ওকে কোনো না তো কোনো প্রেত কোনো পিশাচ কেউ অ্যাটাক করতে পারবে না। এইভাবে করে এখন মানে তার আবার বেবি হয়েছে, 3 বছর চলছে। বাহ, এটা জামশেদপুরের বলছিলেন? ধানবাদের। থ্যাংক ইউ দাদা আমাদের এত সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য। আর আমরা একেবারেই শেষের দিকে। তো দাদা তোমার যদি কিছু বাকি বলার থাকে, যাতে দর্শকরা
নাম্বার তো আছে, স্ক্রিনের বাদিকে অবশ্যই। নাম্বার আছে, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো। হ্যাঁ, এবার তাহলে আমার একটা বলি, আমার একটা সাধনার টাইমে করা আর কি, আমার কি একটা ঘটনায় ঢুকছি? আরেকটা ঘটনায় ঢুকছি। ঠিক আছে, খুব ভালো। মানে এখন আমাদের শেষ হয়নি কিন্তু পডকাস্ট, অনেকে ভাবছিল শেষ হয়ে যাবে এটা। হ্যাঁ বলো। না, আমি এই ঘটনাটা দিয়ে আমি শেষ করব। একদম। হ্যাঁ। তো এই যে ঘটনাটা ঘটে, হুম। এটা হচ্ছে আমার সাধনা করার টাইমের, মানে আমরা তো অনেক সময় শুধু যে ভগবানকে নিয়ে সাধনা করি সেটা তো নয়, না। শয়তানকে নিয়েও সাধনা করতে হয়, ভূত প্রেত নিয়েও সাধনা হুম। করতে হয়। তো এইরকমই এই আমাদের রামপুরহাটে একটা শ্মশান রয়েছে, সেই শ্মশানে গিয়ে আমি একটা কাজ করতে বসেছি, বিশেষ কাজ। কাজের উদ্দেশ্যটা আগে বলেন। উদ্দেশ্য ছিল 25 বছর আগে একজনের উপরে প্রেত চালান করা হয় এবং সেই মেয়েটি 25 বছর ধরে সেটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বাপরে, ও জানেও না? না, মেয়েটি জানে না, কিন্তু মেয়েটির বাড়ির লোক টের পাচ্ছে যে ওর মানে বিহেভিয়ার একদম আহ, পাগলের মতো বিহেভিয়ার হয়ে গেছে, ভালো কিছু বললে রেগে যাচ্ছে, ঠিক আছে। তো ওই আমাকে যখন ফোন করে, ফার্স্টে আমি ওর সাথে ফোনে একবার কথা বলেছিলাম মেয়েটির সাথে। কথা বলে আমি এটুকু বুঝতে পারলাম যে মেয়েটা যে কথা বলছে, একটা মানুষের যদি ঠিকঠাক ব্রেন কাজ করে হুম। সে এরকমভাবে কথা বলতে পারে না। মানে তুমি এটা ভাবো, তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তার একটা বাচ্চা এখন ক্লাস 8-এ পড়ে, যথেষ্ট বড়। এবার সামনে মাধ্যমিক, সেই বাচ্চার ব্যাপারে কোনো কেয়ারই নেই। মানে এতটা অবস্থা খারাপ? এতটাই অবস্থা খারাপ। মানে তার ছেলে আদৌ পাস করবে কিনা, পড়াশোনা করছে কিনা, ও করবে, করুক, না করবে, না করুক, কোনো ব্যাপার না, অ্যাজ এ গার্জিয়ান। তো তাকে আমি ডাকি যে ঠিক আছে চলো, মানে অত দূর গিয়ে তো কাজ করা সম্ভব হয় না সবসময়। আমার ঠিক আছে, তারাপীঠ আসো, কাজ করবো। তো তারাপীঠ এসছে তারা। এবার আমি কি করি, আমার যে কোনো কাজের যদি এরকম কোনো ভৌতিক ক্রিয়া থাকে, এই ভৌতিক ক্রিয়া করার আগে, এটা আমার একটা বাজে অভ্যাস বা এতে ক্লায়েন্টের কিছু বিশেষ খরচাও হয়, এটা আমার একটা বাজে অভ্যাসই বলতে পারো। আমি প্রথমে আটলায়, মানে যেটা বামদেবের আতুর ঘরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে, ওখানে গিয়ে পুজো করি। তারপরে তারাপীঠের আরও কিছু কিছু শ্মশান রয়েছে যেগুলো এখনো পর্যন্ত সেখানে এন্টিটি পাওয়া যায়, যেটা তোমাকে আমি ছবিতেও দেখিয়েছি। তো এইরকম এন্টিটি আমরা যখন তখন আমরা ওইখানে প্রেজেন্ট থাকে, সবসময় প্রেজেন্ট। তো ওইখানে গেছি কাজ করতে গিয়ে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রেত বাধা কাটানো। প্রেত বাধা কাটিয়ে তাকে আবার মানে রিফর্ম করা। যখন প্রেত বাধা যখন কাটাতে যাচ্ছি, তখন ধরে নাও বৈশাখ মাস, এই বছরের বৈশাখ মাস, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। না। বৈশাখ মাসের অমাবস্যার দিন তুমুল বৃষ্টি রামপুরহাটে, মানে যখন আমরা কাজ করতে বেরাবো তুমুল বৃষ্টি। বৃষ্টির মধ্যে দিয়েই গেছি আমাদের বাড়িতে, ওখানে পুজো টুজো করে এসে শ্মশানে ঢুকেছি। এবার ওখানে গিয়ে শুনছি বলে 3 দিন আগে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো একজন নাকি বারণ করেছে যে ওটাকে পুরাতে, ওটা মানে পাশে কবর দেওয়া রয়েছে, যেটা চিতার বেদির পাশে তাকে কবর দেওয়া রয়েছে। ভালো কথা। আর ওই দিনকেই মানে আমরা যখন গেছি, গিয়ে দেখছি কয়েকটা হাড়ের টুকরো ছিল আর কি, মানে মরা ওই দিনকে পুড়েছে সেটা সদ্য বোঝাই যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, বলছে হ্যাঁ এই 3টের দিকে একটা সদবা বডি নিয়ে এসেছিল,
ন্যাচারাল ডেথ হুম। আমরা পুড়িয়েছি। আমি ভালো কথা, পুড়িয়েছ। এবার দেখছি আশেপাশে সব ছোট ছোট হাড়ের টুকরো পড়ে রয়েছে, মানে যে চিতাতে কাজ করব হুম। পরিষ্কার করেছে, কিন্তু কি পরিষ্কার করেছে আমার মাথায় ঢুকলো না যে হাড়ের টুকরো আসলো কোথা দিয়ে। ভালো, এবার আশপাশ থেকে খুঁজে আমাদের যেসব জিনিসপত্র লাগে, হ্যাঁ ওই ডেড বডির কিছু জিনিস লাগে, মানে ওখানকার লোকও জানে না যে আমাদের ওগুলো লাগবে। আশেপাশে খুঁজে দেখছি ঠিক ওই ওই জিনিসগুলো ওখানে প্রেজেন্ট। মানে একটু অগোছালো হলেও প্রেজেন্ট, অগোছালো হলেও জিনিসগুলো ওখানে রয়েছে, তুমি পেয়ে গেছো মোটামুটি। পেয়ে গেছি। মানে তুমি আরো অবাক হবে, আমাদের এইরকম কাজ করতে গেলে ধরো যেটা ডেড বডি থাকছে হুম। তার মাথার চুল পর্যন্ত লাগে, হুম, এটা তো খুবই প্রয়োজনীয় ঠিক জিনিস। আছে? মানে যার কাজ করছি তার নয়, কিন্তু ডেড বডি যেটা পুড়ছে তার কয়েকটা চুল আমাদের লাগে। এবং এটাও দেখছি যে চিতার ঠিক একটা পাশে মানে 3-4টে চুলই একদম পেঁচিয়ে রাখলে যেরকম হয়, পেঁচিয়ে ওখানে রাখা রয়েছে। এটা কিভাবে পসিবল হয়? তো এগুলো মায়ের কৃপা বলতে গেলে। কৃপা বলতে পারো, ইচ্ছা বলতে পারো, হুম। আমাকে ওই কাজটা আমাকেই করতে হবে, হুম। যার জন্য জিনিসগুলো ওখানে প্রেজেন্ট রয়েছে। দিয়ে যখন কাজ করতে বসছি, শ্মশানটা এমনই একটা জিনিস, মানে লোকে যে বলে না যে এখন তারাপীঠে কিছু নেই বা রামপুরহাটে এরিয়াতে কিছু নেই, সবটা ভণ্ডামিতে ভরে গেছে। তো এইটুকু বলবো যে যারা জানে এই জায়গাগুলো, যারা জানে, খুব রেয়ার লোক জানে, যারা জানে এই জায়গাগুলোতে যেতে পারে। এবং ওখানকার যারা ধরে না মন্দির কমিটির যে লোক রয়েছে, পরের দিনকে এটা মানে আমার যে গেছিল আর কি, যে কাজ করাতে গেছিল ক্লায়েন্টের, সেই ক্লায়েন্টকে বলছি যে আপনারা বেঁচে ফিরলেন কি করে। মানে ওই জায়গাটার রেকর্ডই আছে যে ওই জায়গাতে যে রাত্রিতে বাস করে কোনো না কোনো এন্টিটি তার কোনো না কোনো ক্ষতি করবেই, সুস্থভাবে ওখান থেকে ফিরতে পারবে না। পরের দিন সকালে যখন বেরোচ্ছি কাজ বাজ সেরে, তখন বলছি যে আপনারা সুস্থভাবে বেরোলেন কি করে, স্টান্ট। এবার ওই কাজের মধ্যে ডিউরিং, ধরো আমি যতগুলো কাজ করছি, প্রথমে বসেছি, বসে আমাদের একটা দিক নির্দেশক একটা কাজ থাকে, সেটাই এখন করছি। একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করছি, সিগারেট খাও? হুম। কমে গেছে এখন আগের থেকে। না, মানে তাহলে এটা হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারবে মানে হ্যাঁ। জিনিসটা, সিগারেট যদি আমি জ্বালিয়ে ধরিয়ে রাখি একটা, হুম। কতক্ষণে শেষ হতে পারে? 5 মিনিট। যদি আমি না টানি, আমি টানবো না, যদি জ্বালিয়ে রাখো ওটা আস্তে আস্তে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। হুম। আচ্ছা, আর যে সিগারেট যে টানা হয় সেটা বোঝা যায়? হুম। কি ধরুন আমি যদি টানছি, সেটা কি বলছো? হুম, হ্যাঁ, বুঝতে পারি। মানে আমি টানছি না, ধরো কেউ সিগারেট টানছে, যদি রেখে রাখা আছে, কেউ টানছে, কেউ টানছে, হ্যাঁ, বোঝা তো যাবে। আস্তে 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 চলে চলে যাচ্ছে এটা। আমি ধর মানে ধরিয়ে আমি রেখে দিয়েছি, হুম। সেটাও তো সে জ্বলতে জ্বলতেই যাবে। হ্যাঁ। আর যদি ইনভিজিবল কেউ যদি সেটা টানে, হ্যাঁ, সেটা তো অদ্ভুত লাগবে। কিভাবে বুঝবে সেটা? তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর আর যে ফিল্টারটা একটু চাপা থাকবে। ফিল্টার চাপা ছাড়াও যখন দেখবে আমরা স্মোকিং করছি, হুম। যেটা আগুনটা থাকে, আগুনটা বাড়ে হ্যাঁ, ও টানার হ্যাঁ, সময়। টানার সময় হ্যাঁ, আগুনটা বেড়ে শেষ করে। ঠিক 2 মিনিট ধরে কন্টিনিউয়াসলি দেখি কেউ আনছে, মানে একটা সিগারেট ধরিয়ে রেখে দিলে 2 মিনিটে তো শেষ হবে না, না। ঠিক 2 মিনিট শেষ মানে সিগারেটও শেষ।
দেখলাম, দেখার পরে কাজে বসলাম, যে ঠিক আছে, যে এতদিন একটা জায়গায় এসেছি যেখানে এনার্জি আছে, হুম মজা পাবো, তাই গেলাম কাজ করতে বসে। এবার যত আমার কাজ এগাচ্ছে, আস্তে আস্তে দেখছি হাওয়া দিচ্ছে। প্রথমে বাধা দিচ্ছে, হ্যাঁ, বাধা। বাধা নয়, বাধা নয়, তোমাকে যদি আমি ছবিগুলো দিই, তুমি ছবিতে পরিষ্কার বুঝতে পারবে যে হোম কন্টিনিউ চলছে। হোমের আগুন কিন্তু যে হাওয়ার জন্য আগুন এদিক ওদিক হচ্ছে সেরকমও নয়, না, কিন্তু তুমি ফিল করবে একটা ঠান্ডা হাওয়া চলছে, একদম ঝড় চললে যেরকম ও ঠান্ডা হাওয়া চলছে। এবং সেটা যে আমি একা ফিল করছি একা নয়, ওখানে যারা যারা প্রেজেন্ট, ইভেন যার কাজ করাতে নিয়ে গেছিলাম সেও বন্ধু ফিল করছে যে একটা ঝোড়ো হাওয়া আসছে। এবার প্রথমে একটা ভয় ছিল কি, যেখানটায় আমি কাজ করছিলাম ওর মাথার উপরে কোনো শেড নেই, হুম। মানে বৃষ্টি যদি পড়ে পুরোপুরি ভিজতে হবে। তো সেটা ভয় যারা পাচ্ছিল তাদেরকে বললাম ঠিক আছে এখানটায় না থেকে তোমরা সরে যাও, যেখানে শেড আছে ওখানে যাও। মানে ওই শ্মশানটা দেখি দুটো চিতা পাশাপাশি, দুটো চিতা, একটাতে শেড আছে একটাতে শেড নেই। এবার আমি যেখানে শেড নেই সেখানটাতে কাজে বসি। এবার কাজ করতে করতে আধ ঘন্টা পর থেকে ওখানে দেখছি হায়নার আওয়াজ পেয়েছো কোনোদিন? না, হয় না, দেখিনি। হ্যাঁ, আমি এমনি চিড়িয়াখানায় দেখেছি, এমনি জঙ্গলে দেখিনি। ওই হায়নার আওয়াজ পাচ্ছি, ডাক গেল। এই ডাকটা আসার পরেই মানে যখনই আমি আমার ডান দিকে তাকাচ্ছি, ওখানে দেখছি কিছুটা, প্রথমে মনে হচ্ছিল যে মনের ভুল, এই ধূপকাঠি ধুনুচি বা এই হোমের যে ধোয়া টোয়া আছে সেগুলো হয়তো ওই দিক দিয়ে পাস করছে। হুম। কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে দেখছি যখন আগুন যখন ঠিকঠাক আছে, যখন ধোয়া বোঝা যাচ্ছে না, ওই টাইমেও দেখছি ওখানে মানে ধোয়া মানে একদম এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, স্টিল হয়ে গেছে। স্টিল, মানে কিছুটা একটা ধোয়ার পুঞ্জ মতো এক জায়গায় দেখলে মনে হবে যে হয়তো মেঘ এরকম রয়েছে। যেটা তোমার ছবিতেও দেখালাম, আমার অ্যাসিস্ট্যান্টের পাশ থেকে ছবিটা তোলা। যখন ওই অ্যাসিস্ট্যান্টের পাশ থেকে যখন ছবিটা তুলছি, ওই ক্যামেরাতে তখন ধরা পড়ছে যে একটা মুখের অবয়ব, ভালো করে দেখলে বুঝতে পারবে। ওইটা ছাড়াও আরও কিছু ফটো ভিডিও, মানে আমরা যখন দেখছি যে এরকম আমাদের সাথে আমি বসে আছি কিন্তু অন্যরকম কিছু একটা প্রতিক্রিয়া চলছে, জানি এগুলো ক্যামেরায় ধরা পড়ে না বা ফোনের ক্যামেরায় ধরা পড়ে না। কেন ধরা পড়লো এরকম আমার কাছে ব্যাখ্যা নেই, যে ফোনের ক্যামেরায় কেন আমি দেখতে পেলাম। কিন্তু যেটা ফটো উঠেছে সেটা তো ফোন থেকেই উঠেছে, অন্য কোথা থেকে তো ওঠেনি। হ্যাঁ, এবার আমরা কি করেছি, যেটা ফ্ল্যাশ ছাড়া এই ছবিগুলো উঠেছে সব, ফ্ল্যাশের কোনো ওখানে কাজ নেই। যে ছবিগুলো উঠেছে মানে পুরোপুরি উইদাউট কোনো এডিট, পুরো ছবি। এবং ছবিগুলোতে দেখবে কিছু মার্কিং এরিয়া আমরা করেছি, ওই মার্কিং এরিয়াতে যদি তুমি একটু জুম করে দেখো, প্রপার এন্টিটি ফেস, এন্টিটি বডি তুমি দেখতে পাবে। আমরা দেখেছি যখন অফ ক্যামেরা, এবং দর্শকরাও দেখছে ওই ছবিগুলো দিয়ে হ্যাঁ। দিয়েছি। যেগুলো তুমি ছবি দিচ্ছ, যদি দর্শকরা যদি ভালো করে দেখেন, আমি তোমাকে রিকোয়েস্ট করবো একটু জুম করে ওই পোর্শনগুলো দেখানোর আমি চেষ্টা ওরকম করো, ভাবেই দেবো। তাহলে মানে ব্যাপারগুলো বুঝতে পারবে যে এখনো হয়, যারা করতে পারে তাদের কাছে এখনো হয়, যারা পারে না তো ওরকম ওই 200 টাকা বশীকরণ করবে, ওটা বলে লাভ নেই। তো এরকম করতে করতে যত রাত বাড়ছে এই এনটিটির কাউন্ট তত বাড়ছে। এই কাউন্ট বাড়তে বাড়তে লাস্ট পর্যন্ত মানে আমাদের যে কাজটা ছিল, যে মানে আমার সাথে যে গেছে তার বডির থেকে স্পিডটাকে বের করব, এবং তোমাকে যে ছবিটা দেখিয়েছি ওটা ওই বডিতেই ছিল, বডি থেকে বেরিয়ে ওখানে প্রেজেন্ট করানো। এবং
ওই স্পিরিটটাকে আমাদের হোল্ড করানো হয় একদিনের জন্য। হোল্ড করলে? হ্যাঁ, মানে হোল্ড করেছি বলতে ওকে ওই জায়গা থেকে একটা পাত্রর মধ্যে করে আমাদের সাথে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে এবার দেখছি যতক্ষণ না একে ছাড়ানো যাবে ততক্ষণ তো ওতে লেগেই থাকবে। হুম হুম হুম। ফার্স্টে মেয়েটাকে প্রোটেকশন দেওয়া হলো, মানে যাতে নেক্সট টাইম ইয়ে না হয়। নেক্সট টাইম যাতে অ্যাটাকই না করতে পারে, ঠিক আছে? মানে এখনো পর্যন্ত যতজন আমি কবচ সচরাচর করি না, কিন্তু যে কজনকে দিয়েছি এই কারণেই দিই, তার একটা কবচ দেওয়া রয়েছে তাকে, তাতে সে ফুললি প্রোটেক্টেড। বাহ। এবং পরের দিন যখন এই প্রেতের যখন কাজ করি, এইটা নিয়ে তো অনেকের সাথেই আমার মানে লেগেছে, আমাকে বলছে কোথায় করবে। আমি বলছি তারাপীঠে আছি, তারাপীঠ মহাশ্মশানে রয়েছি, তো এর থেকে ভালো জায়গা তো আর হয় না। মানে কোনো একটা ধরো প্রেতকে আমি মুক্তি করব, সেটা তারাপীঠ শ্মশান ছাড়া তো আর ভালো জায়গা তো আমি দেখছি না। এবার এই নিয়ে লোকের সাথে আমার অনেক বাদ বিতণ্ডা হয় যে তারাপীঠে এখন কিছু নেই। আমি যারা যারা চ্যালেঞ্জ করেছে আমি তাদেরকে আমি বললাম যে ঠিক আছে চলুন আমার সাথে, কিছু আছে কি না, আর যদি আপনাদের মধ্যে কেউ ওখান থেকে যদি উঠে যাওয়ার চেষ্টা করেন সে তো মারা পড়বেনই। মানে কোথার থেকে কিভাবে মরবেন আমি জানি না, কিন্তু যে মোমেন্টে আপনি উঠে যাচ্ছেন তার 24 ঘন্টার মধ্যে আপনার ডেড বডি আপনার বাড়ির লোক পেয়ে যাবে। গেল। আর আরেকটা বলেছিলাম, মানে যে আমি যদি পারমিশন দিই আপনি যেতে পারেন, কিন্তু পারমিশন যদি ছাড়া যদি কেউ যান তো আপনার সাথে কি হবে আমি জানি না। তারা করেছিল ওই কাজ? হুম, তারা করেছিল? না না, ওরা গেছে দেখতে দেখতে? দেখতে মানে এখন তো তারাপীঠে তো সব ভণ্ডামিতে ভরে গেছে। এখন দেখছি লাইট নিয়ে, মানে অমাবস্যার দিন আর কি আমি একটু আবার ঘুরতেও বেরিয়েছিলাম। এমনিতে যখন দেখছি যে ঘুরতে গেছি তখন যত নাম করা সব শাস্ত্রী মশাইরা রয়েছে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তাদের ক্লায়েন্টের সামনেই উঠে এসে প্রণাম করে আবার গিয়ে বসে পড়ছে। তো মানে ওই দিকে না বলাই ভালো আর কি, তাদের ব্যবসার ক্ষতি হতে পারে। তো অবশ্য দিন ঘুরলাম টুরলাম, ওরাই ধরেছিল আমাকে যে আপনি বলেন মানে তারাপীঠে কাজ করবেন কি করে হয়। আমি তাহলে এখানে আপনারা সবাই দাঁড়িয়ে থাকুন, আপনাদের সামনেই করব। ওই সারা রাত্রির ওখানে থাকতে হবে, আমি কাজে বসবো 11টায়, উঠবো ভোর 4টে। বলছে এতক্ষণ রাত জেগে থাকা সম্ভব নাকি? আমি তুই আপনারা চ্যালেঞ্জ করবেন দেখতে আসবেন, আবার সম্ভব নাকি? মানে যখন কাজ করতে বসি আবার দ্বিতীয় দিন সব লোকের সামনেই, ঠিক কাজে বসেছি 11টা, বসে আমাদের প্রথম হচ্ছে যে আমরা যে কোনো পীঠস্থানে গেলেই সেই পীঠ দেবদেবীর পুজো আগে করতে হয়। ওখানে যে দেবদেবী থাকে বা ওখানে যে ভৈরব রয়েছে তাদের পুজো আগে করতে হয়। তা পুজো করলাম, তখন বাজে ঠিক রাত 1:30টার সময় তারা মায়ের পুজো করলাম এবং বামদেবের পুজো করে ওখানে যে চন্দ্রচূড় ভৈরব আছে তার পুজো টুজো করলাম। পুজো করার পরে হঠাৎ করে দেখছি দ্বারকা নদী ঠিক মাঝখান থেকে একটা নীল আলো উঠছে। তুমি তুমি দেখতে পাচ্ছ? মানে আর বাদ বাকি কেউ দেখতে পাচ্ছে? সবাই সবাই দেখছে? যতজন চ্যালেঞ্জ করেছিল হ্যাঁ সবাই তো ওখানে বসে রয়েছে, হ্যাঁ। আমিও দেখছি তারাও দেখছে। নীল আলো উঠলো আর একদম মানে যদি আমি তোমাকে সিম্বলটা বলি, ফিনিক্স দেখেছো কোনোদিন? ওই নীল যে আলোটা পুরো ওই ফিনিক্সের যে শেপ ওই শেপে উঠলো। মানে পাখির মতো উঠে বেরিয়ে গেল? উঠে মানে ধরে নাও 15 ফুট মতো উঠলো, উঠে 1 সেকেন্ডের জন্য স্টে করে তারপর কোথায় ভ্যানিশ হয়ে গেল কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
তো ওটা কি ছিল ওটা? কোনো একটা গুড স্পিরিটই ছিল ওখানে। কেন দেখো, আমি যদি আমার এক্সপ্লেনেশন দিই তাহলে বলবো যে কোনোভাবে তারা আমার দর্শন, ঠিক আছে। কিন্তু যারা বলে যে কিছু নেই, এটা হচ্ছে তাদের কাছে যোগ্য একটা জবাব হয়েছিল। কেন দ্বারকা নদীর মাঝখান থেকে নীল আলো কোথার থেকে উঠবে? সম্ভব না তো, এটা তো কোনো ম্যাজিক বা কোনো রকম রকেট না যে হুট করে জলের ভেতর থেকে উঠলো। হবে না, না না উইদাউট কোনো সাউন্ড। না। দেখেছে, দেখার পরে এবার যখনই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল, হওয়ার পর থেকেই মানে ওই টাইম থেকে স্টার্ট হয়েছে, যতক্ষণ আমি কাজে থেকে উঠেছি ততক্ষণ কন্টিনিউয়াসলি বাদুড়ের ডাক। আর সাথে দেখবে ঘুঙুর আর পায়ের যে মল একসাথে যদি কেউ পড়ে, মানে পায়ের তোড়া, ওর মধ্যে তোমার দেওয়া এবং ঘুঙুর একসাথে যদি কেউ পড়ে মানে প্রথমে আমরা যেটা আওয়াজ পেলাম যে হাঁটলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে, এবং যত রাত বাড়ছে তত দেখছি ওটা একটা মানে কোনো একটা রিদিম ধরছে ওটা। মানে তোমার শুনলে মনে হবে যে কেউ একজন ওখানে নাচছে, রীতিমতো নাচানাচি করছে এরকম মনে হবে, এবং খুব মানে স্পষ্ট সাউন্ড। এটা যে আমি একা শুনছি সেটা না, সবাই সারাউন্ডিং। তখন আমাকে কয়েকজন বলছে যে এইগুলো কি, বড় বড় সব শাস্ত্রী মহাশয়েরা বলছে যে এগুলো কি। আমি কেন, তারাপীঠে এসছেন, কিছু নেই, ভয়ের কোনো ব্যাপার নেই, তাহলে একটা কাজ করুন। মানে যখন এরকম হয়েছে ওখান থেকে 2-3 জনকে বললাম যে আপনারা একটা ভোগ আমাদের হয়, বিশেষ ভোগ। আমি বললাম তাহলে শিবাভোগ তলায়, দেখেছো শিবাভোগ তলা, ওখানে তো এখনো ঘুরঘুরে অন্ধকার, কোনো লাইট দিয়ে উঠতে পারিনি, লাইট দিলে ভেঙে যাচ্ছে। মানে সে মাতালটা ভাঙুক আর অটোমেটিক ভাঙুক, ভেঙে যাচ্ছে কোনোভাবে। আমি বললাম যে ওখানটায় তাহলে ভোগটা দিয়ে আসুন। ওখানে যেতে গিয়ে মানে যে কজনকে পাঠিয়েছি, মানে প্রথমে একজন গেল ভোগ নিয়ে, প্রায় দেখি 10-15 মিনিটের মধ্যে সে আসছে না। আরেকজনকে খোঁজ নিতে পাঠালাম, সেও আসছে না। ব্যাপারটা কি, দেখুন শিবাভোগতলায় ভোগটা পড়েছে, নেমে এসে 2জন পরপর শুয়ে রয়েছে লাইন দিয়ে। তাদেরকে আবার উঠিয়ে, এই মানুষগুলো কি সাধারণ মানুষ নাকি কোনো তন্ত্র দুনিয়াতে রয়েছে তারা? তন্ত্র দুনিয়াতে আছে কি নেই সেটা মানে কতটা কারেক্ট আছে কতটা ভণ্ডামিতে আছে আমি জানি না, কিন্তু এদের নাম রয়েছে, ঠিক আছে। মানে বড় বড় এদের ব্যানার, একদম তারাপীঠে ঢুকে দেখবে একদম দ্বারকা নদীর উপরে ফ্লেক্স লাগানো, অমুক শাস্ত্রী। তারপর গেলে ঠিক আছে, তো তাদেরকে আবার আমার টিমের লোক দিয়ে তাদেরকে তুলিয়ে আবার নিয়ে গেলাম, নিয়ে গিয়ে জলের ছিটা দেওয়াতে তারা উঠে বসলো। উঠে বসে আমি চুপচাপ এখানে বসবে, কোনো যা দেখেছো, যা পেয়েছো। আর দ্বিতীয় এখানে কিছু বলবে না, যা বলার পরে কথা হবে, আগে কাজ শেষ করি। কাজ শেষ করলাম, কাজ শেষ করার পরে অনুভূতি তো আরো আলাদা কাজের মধ্যেই। দেখবে তারাপীঠের তোমার ওই মানে যে ধুনিতে আমি কাজ করছিলাম, ওই ধুনিরও কয়েকটা আমি ছবি দেবো, ঠিক দেখবে ধুনির উপরেই একটা মুখ, মানে যদি ছবিটা যদি দেখো, ঠিক দেখলাম তো, তখন তুমি দেখাচ্ছিলে যেটা কঙ্কালের মতো মুখটা না? হ্যাঁ, বুঝতে পেরেছি কোন ছবিটা বলছিলে। এই একটা, এবং তার কিছুটা উপরেই দেখবে আরেকটা মার্কিং করা রয়েছে, ওখানে আবার আরেকটা মুখ। এইগুলো
মানে খালি যে আমি দেখছি ছবিতে উঠছে সেটা তো নয়, যতজন আছে সবাই দেখছে। মোটামুটি ধরো না 25-30 জন ওখানে রয়েছে লাইন দিয়ে। আগের দিন অমাবস্যা গেছে, পরের দিন শনিবার ছুটির দিন, তো বাড়ি ফেরেনি, ব্যবসার জন্য থেকে গেছে। তো ওই দেখে টেকে নিয়ে আমার কাজ শেষ হয় ঠিক 3:45। হ্যাঁ, 3:45 পরে এবার এটাও আমার একটা খারাপ অভ্যাস কি, আমাদের কাজে বসে তো মানে দেখবে তুমি হয়তো খবরও পাবে 4.5 কোটির রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, কারণের দরকার পড়ে। কারণের দরকার পড়ে, তো দরকার পড়ে ঠিক আছে, কিন্তু 4.5 কোটির দরকার পড়ে না, ঠিক আছে, আমাদের ছোটদের কাজ হয়ে যায়। তো যেটা দেখলাম, আমার কাছে যেটুকু যা অবশিষ্ট ছিল, আমি কি করি যে যা থাকে হোমে কিছুটা আমার ব্যবহার হয়, হোমে ব্যবহার হলো, আর বাকিটাকে আমি পাদপদ্মে গিয়ে নিবেদন করে দিই, ঠিক আছে। তো যখন ওই নিয়ে আর পাদপদ্মে যে ভোগ আছে বা পুজোর সামগ্রী রয়েছে, আমার এদিকে হোম কমপ্লিট, আমি এবার উঠে পাদপদ্মের দিকে যাচ্ছি। ঠিক যেটুকু পজিশন আছে শ্মশানের বাইরে দেখবে কিছুটা পজিশন পরে গিয়ে আর আলো নেই, ঠিক ওই জায়গাটাতেই মানে আমি পা ফেলছি, মনে হচ্ছে আমার সাথে আরো 2-3 জন পা ফেলছে, এবং সেই একটা ভাইব্রেশন আসছে পায়ের সাথে, ঘুঙুরের আওয়াজ। ওই যারা বাকি যারা ছিল ওরাও শুনছে যে ইয়ে পিছন 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 কিছু একটা যাচ্ছে যেটা ঘুঙুরের আওয়াজ করছে, এরাও শুনেছে। আমি বলছি কি হলো, আসো, মানে অন্ধকার থেকে বলছি আসো, বলে না আমাদের কেমন একটা লাগছে, যাবো না। মানে কোন জায়গাটা বলছি বুঝতে পারছো? একদম। কোন জায়গাটা বলো তো? তোমার যখন ভোগ দিতে গেছিলে ওই জায়গাটাই তো? না, শিবাভোগতলার দিকে বলছি না, শিবাভোগতলার আগে যে বামদেবের একটা মূর্তি করা রয়েছে না, ওই বামদেবের মূর্তির পিছন থেকেই দেখে পাদপদ্মের দিকে একটা রাস্তা রয়েছে সরু মতো। ওকে, আর তুমি তোমাদের যারা চ্যালেঞ্জ করে তাদেরকে বলছিলে আসো? হ্যাঁ, তারা তো আর ভয়তে যাবে না তো, আর যাচ্ছে না তারা? প্রথম 2 জন তো যাচ্ছেই না। না, আমি তাদেরকে আরো বলছি যে তোমরা আসো, কেউ কিচ্ছু করবে না, যা আছে হবে, মানে আছে, কেউ কিছু করবে না, আসো। কেন যাচ্ছি তো পাদপদ্মে পুজো দিতে, কে কি করবে ওখানে? তো ওই জায়গাটা দিয়ে যাচ্ছি, পরে সে ওদেরকে বকাবকি করে ওরাও গেছে, প্লাস আমার যে টিম মেম্বার ছিল, আমি বললাম মানে যে টিম মেম্বারদের সব পিছনে পাঠালাম যে ওদেরকে সামনে দাও, তোমরা টিম মেম্বার, তোমাদের তো কেউ কিছু করবে না, তোমার তো ওইটুকু তো সাহস আছে, আর তোমরা পিছনে থাকো। দিয়ে ওদের গার্ড দিয়ে সেই পাদপদ্মের সামনে যে বলি যে জায়গাটা, ওই জায়গাটাতে সব আসে। এবার পাদপদ্মে পুজো করতে বসেছি, মানে এটাও একটা অদ্ভুত ঘটনা, ওটা আমি দেখিনি, মানে আমার চোখে পড়েনি, কিন্তু বাকি যারা ছিল তারা দেখেছে, দেখে পরে আমাকে এটা বললো আর কি। পরে যখন পরের দিন জিজ্ঞাসা করলাম তখন বলছে পাদপদ্মে পুজো করছি, মানে আমাদের যেটা নিয়ম, মানে আমার যে রীতিতে আমি পুজো করি, পুজো করলাম, তারা মায়ের পুজো করে প্রণাম টনাম করে এবারে বামদেবের সমাধিতে পুজো করতে যাচ্ছি। মানে সমাধির এমনিতে দরজা বন্ধ করে দেয়, তো পুজো টুজো করলাম, বলছে যখন মানে ধূপ দ্বীপ যখন নিবেদন করছি আর কি, বাকি যারা ছিল ওরা নাকি দেখেছে যেটা নীল আলো যেটা ছিল ওটা বামদেব সমাধির মধ্যে ঢুকলো, মানে যেটা কিছুক্ষণ আগে বললাম যে ভ্যানিশ হয়ে গেছে, ওই সেম সিম্বল আলোটাই বামদেব সমাধিতে ঢুকছে। হলো কমপ্লিট। এবার পুজো টুজো করে আমরা ওই শ্মশান থেকে বেরিয়ে মানে তখন তো প্রায় 4:30 বাজে, চায়ের দোকান টোকান খুলে চাটা খেয়ে হোটেলে গিয়ে তখন এবার যখন জিজ্ঞাসা করতে বসেছি যে আপনারা তো সব শাস্ত্রী মশাই, সবাই বলেন যে তারাপীঠে কিছু নেই,
বা আমরা যখন কিছু জিজ্ঞাসা করতে যাই যে সাধনার জন্য এখানে কিছু আছে কি না, আপনারা সবাই এক কথায় বলেন যে কিছু নেই। না, তা আজকে আপনারা কি কি পেলেন? তখন এবারে এই এই যে ঘটনাগুলো, প্রথম তো বললাম যারা ওখান থেকে ওটা দেখেছে, এবং এই লাস্টে এটা আমি জানতাম না, এটা ওরাই আমাকে বলল যে ফিনিক্স পাখির মতো যেটা আমরা দেখেছিলাম নীল আলো, সেটা বামদেবের ভেতরে ঢুকছে, বামদেব সমাধির ভিতরে ঢুকছে। সমাধির ভেতরে ঢুকলো। আমি ঠিক আছে, ভালো কথা। তা আপনারা কি বুঝলেন? না এখানে তো আমরা ব্যবসা, মানে এটা ওপেনলি বলছে যে আমরা তো ব্যবসার জন্য আসি, আমরা এত কিছু, মানে যদি আমাদের সাথে যদি হয় আমরা পারবো না। এবং আর যে দুজন অজ্ঞান হয়ে গেছিল ওরা বিশেষ কিছুই দেখেছে। কারণ শিবাভোগতলাটা হচ্ছে বামদেবের, মানে ওখানে সাধনা করেছেন কোনো না কোনো সময়, ওখানে ওই আসনে উনি সাধনা করতেন, ঠিক আছে। বামদেবের টোটাল ওই এরিয়ার মধ্যে 3টে আসন আছে, যেটার মধ্যে একটা হচ্ছে পঞ্চমুণ্ডী আসন, যেটাতে হচ্ছে বামদেবের সমাধি রয়েছে, একটা গেল। একটা মুন্ডমাণি তলার পিছনে একটা আসন রয়েছে, আর একটা হচ্ছে এই শিবাভোগতলা আসন। এই শিবাভোগতলাতে গিয়ে মানে ওদের যা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা শুনলাম, মানে ওরা রীতিমতো ভয়ই পেয়েছে, এতটাই ভয় পেয়েছে মানে কি বলবো, কাপড়ে চোপড়ে হয়ে গেছে ওখানে, কাপড়ে ওই কাপড়ে চোপড়ে পরে ওখানেই শুয়ে পড়েছে, নিতে পারেনি। একটা ব্যাপার থাকে যে কতটা নেব। থ্যাংক ইউ দাদা, মানে এত সুন্দর সাধনার ঘটনা এবং এতক্ষণ থাকার জন্য আপনাদেরকেও থ্যাংক ইউ জানাবো। নাম্বার দেওয়া আছে দাদা, যাদের মনে হবে যে ভালো, মানে আপনি ফোন করে দেখুন, ফোন করে দেখতেই পারে তারা, এবং ডেসক্রিপশনে সব কিছুই দেওয়া আছে। এর আগের একটা পডকাস্ট দেওয়া আছে, আগের পডকাস্টে তন্ত্র কি সব সাধনা দাদা করেছে, দেখুন সবাই বলে, কিন্তু কারা করে সেটার জন্য প্রমাণ আছে, আমি সব কিছু দিয়ে রেখেছি ডেসক্রিপশনে। এখানে আর একটা কথা আমি বলবো। হ্যাঁ বলো। মানে যেটা আমরা ফেস করি আর কি, আমরা ইউটিউবে পডকাস্ট করছি বা যাই করি না কেন, লোকে এটা ভাবে মানে যখন আমরা সাধনা করতে বসছি বা তাকে যখন আমি কোনো একটা কিছু বলতে যাচ্ছি, সেটা পুরোটাই ফ্রি অফ কস্ট হয়ে যায়। আর আসার সাথে সাথে প্রথমে একটা কথা, মানে যেটা তুমি আমাকে পডকাস্টের শুরুতে বললে যে এই যে বিভিন্ন পোস্টার 301 টাকা 501 টাকা, বলছে এদের কাছে গিয়ে আমরা ঠকে এসেছি। যাবেন না এবার দিয়ে, আপনারা তো উচিত না, আপনারা তো স্ক্যাম দেখে স্ক্যামের কাছে যাচ্ছেন, হ্যাঁ সেই দেখে আপনারা ঠকছেন। ঠকে এসে এবার আমাদের কাছে এসে এইটা বলে তো লাভ নেই যে দাদা আমরা এরকম গেছি, গিয়ে আমরা ঠকেছি। মানে আমাদের তো একটা কাজ করতে গেলে একটা যে কোনো কাজই পরিশ্রম রয়েছে। ধরো আমি একটা প্রেডিকশন করতে যাব, সেটাও তো আমার মাইন্ডটাকে খাটাতে হচ্ছে, একটা পরিশ্রম রয়েছে তার পিছনে, তো সেটার জন্য আমার একটা ফিজ রয়েছে অবশ্যই। এছাড়াও বা আমরা যে যদি কোনো ক্রিয়া করি, ক্রিয়াটা তো ক্রিয়ার যে সরঞ্জামগুলো লাগবে সেটা তো সহজে পাওয়া যায় না, খুব মূল্য দাম আছে ওগুলোর না, প্রচন্ড। অরিজিনাল যদি কেউ করে সেগুলো মানে আমাদের কলকাতা মার্কেটে অরিজিনাল পাওয়া যায় না, বাইরে থেকে আনাতে হয়। তো এইগুলো তো দাম রয়েছে, ওটাই তো বিনা পয়সায় হয় না একদম। তো কিছু কিছু লোকও আছে না অডিয়েন্সের মধ্যেই, ঠকে এসছি, আমাকে যদি বিনা পয়সায় একটু কিছু করে দেন। তো এইগুলো তো মানে এই রিকোয়েস্ট করাটাই তো বেকার। এটা আমি আশা করি দর্শকরা বুঝতে পেরেছে। এবং আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট, আমি দাদা বলি তাকে, কিন্তু তার নাম সপ্তদীপানন্দ মহারাজ। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার।